তোমায় বেসন দিয়ে ভাজবো নাকি নুন হলুদ মাখিয়ে? প্যালাকে কিডন্যাপ করে এমনভাবেই ভয় দেখিয়েছিলেন স্বামী ঘুটঘুটানন্দ। টেনিদার চার মূর্তি উপন্যাসের সেই জালিয়াতদের পাণ্ডা ঘুটঘুটানন্দের আড্ডা ছিল ঝাড়খণ্ডের মুড়িতে। কিন্তু তোলাবাজির দায়ে ওই মুড়ি থেকেই গতকাল যাকে গ্রেফতার করা হলো সে অবশ্য দাপটে বুঝলেন ঘুটঘুটানন্দের এক কাঠি ওপরেই থাকবে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কলকাতা থেকে দার্জিলিং তোলাবাজির টাকায় ১৩০০ কোটি টাকার সম্পত্তি তৈরির অভিযোগ। এসটিএফ এর জালে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ। পুলিশের পাশাপাশি আজ তদন্ত শুরু করলো ইডিও। কান ধরে এবার কি মাথা অবধি পৌঁছবে কেন্দ্র আর রাজ্যের এজেন্সি? দ্বিতীয় প্রশ্ন। লক্ষ্যতে থামতো না দেবরাজ, তোলাবাজির টাকা পৌঁছতো কোটিতে, না দিলে বন্ধ থাকতো কাজ। মুখ খুললেন একের পর এক প্রমোটার, সরব অটো চালকরাও। টাকার বকরা যেত বলেই কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত কাছের হয়ে উঠেছিলেন এই দেবরাজ? তৃতীয় প্রশ্ন। তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য ফরেন্সিক ল্যাবে বিকৃত করা হয়েছিল অভয়ার ভিসেরার নমুনা। রাজ্য ফরেন্সিক ল্যাবেরই এক প্রাক্তন কর্মীর চাঞ্চল্যকর চিঠি কোর্টে জমা দিলেন অভয়ার মা। নতুন করে শুরু হওয়া সিবিআই তদন্তের আওতায় আসবে এই বিস্ফোরক চিঠি? চতুর্থ প্রশ্ন। আত্মহত্যা বলে বাড়িতে ফোন, তড়িঘড়ি দেহ সৎকার। হাসপাতালে ভাঙচুর থেকে সেমিনার রুম লাগোয়া বাথরুম ভেঙে দেয়া। আরজিকর নিয়ে বারবার উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগ। এবার উঠল ভিসেরা বিকৃত করার মতো মারাত্মক অভিযোগ। সিবিআই তদন্তে কি আদৌ জানা যাবে সত্যিটা? পঞ্চম প্রশ্ন। দলের প্রতীক ও তহবিলের দখল নিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবার ঋতব্রত শিবিরে। অন্যদিকে অ্যাকাউন্ট ফ্রিজ বহাল রেখে তহবিলের হিসেব চাইল কলকাতা হাইকোর্ট। এমনিতেই দল ভেঙে খান খান। ২১শে জুলাইয়ের আগে আরও বড় ধাক্কার মুখে কালীঘাট তৃণমূল। তবে শুরুতেই দেখাবো তোলাবাজি, হুমকি থেকে প্রতারণা, একের পর এক অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী অবশেষে ধরা পড়ল রাজ্য পুলিশের এসটিএফ এর জালে। দেখুন। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। অটো চালক থেকে প্রমোটার, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, অভিযোগ তার তোলাবাজি থেকে নিস্তার ছিল না কারো। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এখন ফুটে বেরোচ্ছে এলাকাবাসীর সেই ক্ষোভ। সেই টাকার অঙ্ক দিয়েছিল ৪০ লাখ টাকা, আড়াই বছর বন্ধ ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। প্রমোটারকে মারধর, তোলাবাজি, হুমকি, জোর জবরদস্তি জমি কেনা বেচা, জেল মুক্তির জন্য টাকার দাবি, অটো স্ট্যান্ডে ছড়ি ঘোরানো, কি নেই সেই তালিকায়? অভিযোগ এভাবেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই দেবরাজ চক্রবর্তী। দু পয়সার কাউন্সিলর, তার নাকি ১৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েন অদিতি মুন্সির স্বামী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারি দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা ৯/৬ এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে দিন ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল কথা হলো জালে দেবরাজ আর কাঠগড়ায় যুবরাজ। প্রমোটার থেকে অটো ড্রাইভার, যার তোলাবাজির জাঁতাকল থেকে কারুর রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না, সেই চুরির রাজাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের মুড়ি থেকে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে।
এহেন পাহাড় প্রমাণ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে, সেই দেবরাজ চক্রবর্তীকে অবশেষে গ্রেফতার করা হলো পাহাড় থেকে। ঠিক যেমন দক্ষিণ 24 পরগনা জুড়ে শওকত মোল্লা, জাহাঙ্গীর খানেদের তোলাবাজি, ঠিক তেমনই উত্তর 24 পরগনার এই বেলাগাম তোলাবাজির ইজারা দেয়া হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে। আর অভিযোগ, এই তোলাবাজির বকরা শটান ক্যামাক স্ট্রিটে পৌঁছে যেত বলেই খুল্লা চলতো এই তোলাবাজির রাজ। রাজ মানে রাজত্ব, দেবরাজ, আর তার পেছনে নাকি স্বয়ং যুবরাজ। আমি এই অনুষ্ঠান শুরু করব প্রমোটার কিশোর হালদারকে দিয়ে। বাগুইহাটি এলাকায় প্রজেক্ট করতে গিয়ে যার কাছে দাবি করা হয় প্রথমে 50 লক্ষ টাকা, কিশোরবাবুর বক্তব্য তিনি 27 লক্ষ টাকার বেশি দিতে না পারাতে তার কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তী। এবং তখন বিধানসভা ভোটের পরে নয়, তখনই এবিপি আনন্দে এই খবর, এই নিয়ে আলোচনা আমরা সম্প্রচার করেছিলাম। কিশোরবাবু, প্রথমে জানতে চাইবো ঠিক কী হয়েছিল। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা, আচ্ছা, তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে এই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল, মেরে ধাক্কা মেরে জমি থেকে বের করে দিল। আমি সঙ্গে সঙ্গে রক্ত অবস্থায় থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব ন্যূনতম আমাকে মেডিকেল ট্রিটমেন্টটুকুও দিল না, ঠিক আছে। তারপরে আমি তার 2 দিন পরে আমি ডিজির কাছে গেলাম, রাজীব কুমারের কাছে, কোনো কিছুই হলো না। আমি কোনো না কোনো জায়গা থেকে আমি মমতা ব্যানার্জির ডাইরেক্ট ইমেল করে ভিডিও ফুটেজ সব কিছু পাঠালাম, কোনো কিছু পেলাম না। হাত জোড় করে আপনাদের নিউজের সামনে বা অন্য নিউজের সামনে হাত জোড় করে বলেছিলাম যে দিদি আপনি একটু দেখবেন, কিচ্ছুই দেখলো না। উপরন্তু আমি এত আক্রান্ত হলাম, পরে মাস 2 পরে এরা আমাকে কি করলো, একটা ফলস কেস দিল। আমার ফলস অ্যাড্রেস দিয়ে, আমি থাকি তেঘড়িয়া মালঞ্চপাড়া, এরা অ্যাড্রেস দিল বাগুইহাটি রেলপুকুর। অ্যাড্রেস দিয়ে বলল ওখানে ক্লাব আছে, ক্লাবের কোনো অস্তিত্ব কিছুই নেই। ক্লাব আছে বলে একটা মামলা করে ফলস করে নোটিশ করে আমি কোনো নোটিশই পাইনি। বারাসাত কোর্ট থেকে একটা টেম্পোরারি ইনজেকশন আনলো, আমার কাজটা 9 মাস বন্ধ করে দিল। 8 মাসের মাথায় আমি ইনজেকশনটা ভ্যাকেন্ট করলাম। তারপরে মূল কেসটা সরকার পাল্টানোর পরে, এটা ভাগ্য ভালো সরকার পাল্টে গেছে, আর নয় আমাদেরই শেষ করে দেন তো পৃথিবী থেকে। বেশ, আমি ঠিক এই জায়গা থেকে ধরবো, তার কারণ আবার বলছি এই প্রেক্ষাপটটা আমার অনুষ্ঠানের দর্শকদের কিছুটা চেনা লাগবে। তার কারণ 2024 সালে যখন এই কিশোর হালদার আক্রান্ত হয়েছিলেন, যখন রিভলভারের বাঁট দিয়ে মেরে কিশোরবাবুর মাথা একেবারে ফাটিয়ে দেওয়া হয়েছিল, অভিযুক্ত ছিলেন বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রসঙ্গত বলি যে এই সমরেশ চক্রবর্তী কিন্তু গত 15ই মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। আমি বেল পেয়েছেন, আচ্ছা, এখন জামিন পেয়েছেন, আচ্ছা। আমি সেই সময় এবিপি আনন্দে যা দেখিয়েছিলাম, আমরা একটা অডিও ফাইল দেখিয়েছিলাম, সেই অডিও ফাইলটা একটু দেখে এবং শুনে নিই। দেখুন। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো।
তুমি দেবরাজের সাথে কথা বলো। না না, আমি দেবরাজ দার সাথে কথা বলবো না। তুমি এই কিশোরবাবু খানিকক্ষণ আগে বলছিলেন না গোপনে ভিডিও হয়েছিল, এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা, এই ক্লিপটা তখনও দেখিয়েছিলাম এবং তখনও কিশোরবাবু সরাসরি দেবরাজ চক্রবর্তীর নামও নিয়েছিলেন। কি বলেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা দেখি। দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী, দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী। দেখুন, দেখানোর কারণটা খুব পরিষ্কার, অর্থাৎ এই নামগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ একেবারে প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে উনি বলেছিলেন। আমি সেই পয়েন্টেই আসব, আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। দেখুন, ওই সময় এই রকম মারাত্মক অভিযোগের পরও জামিন পেয়েছিলেন অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। তাকে গ্রেফতার তখনই সম্ভব হলো যখন তৃণমূলের সরকারটা পড়ে গেল। মানে তখন 2 মাস ধরে সমরেশ চক্রবর্তীকে, তখনকার কথা বলছি, পুলিশ নাকি খুঁজেই পাচ্ছিল না। বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে একেবারে মুহূর্তে জামিন পেয়েছিলেন সমরেশ চক্রবর্তী। অর্থাৎ সমরেশ চক্রবর্তী যদি এই রকম প্রিভিলেজ পান, তাহলে দেবরাজকে কে ছোবে? আমি বলছি নজরুলদা, উনি সম্ভবত ঠিকই বলছেন যে ব্যবস্থাটা হচ্ছে যে সরকারটা পাল্টেছে বলে। মানে আগের সরকার থাকলে ঠিক যেরাম প্রকাশ্যে কমপ্লেন করে ফাটা মাথাতেও উনি বিচার পাননি, এমনকি উনি বলছেন পুলিশি ন্যূনতম তদন্তটুকু হয়নি, এখনো হতো না। দেখুন, অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনারা যেমন বললেন, তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা। হ্যাঁ, যে দেখুন, উনি একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে। এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো, তো উনি বললেন পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে, এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন, তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন, যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিক মতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। দেখুন, আপনাদের আলোচনা থেকে এটা উঠে চলে আসলো যে সমরেশ চক্রবর্তী দেবরাজের নাম করে তোলা তুলতেন, এবং দেবরাজের যেহেতু ক্যামাক স্ট্রিটের সঙ্গে সোজাসুজি লেনদেন ছিল, তার জন্যে কোনো ব্যবস্থা হতো না তৎকালীন পুলিশের। কিন্তু তৎকালীন পুলিশ মন্ত্রীর কাছেও তো উনি জানিয়েছিলেন। ঠিক। তো তাহলে শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে? তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। আর ধরুন যে ক্যামাক স্ট্রিটে যে পয়সা আসতো, তাকেই বা জিজ্ঞাসাবাদ করা হবে না, বা কোর্টে কেন তোলা হবে না? আমি যেটা বলতে চাইছি যে একজন দেবরাজকে ধরলে হবে না। এই দেবরাজের মতো যারা আছেন, কেউ নেপাল সীমান্ত থেকে ধরা পড়ছেন,
কেউ অন্য রাজ্যের সীমান্ত থেকে ধরা পড়ছেন, কেউ বাংলাদেশ সীমান্ত থেকে ধরা পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো রাজ্যের লোক কিন্তু এই দাবার বোড়েদের অ্যারেস্ট দেখতে চাইছে না। তারা দেখতে চাইছে কবে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে, কবে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, এবং তারাই সম্পূর্ণ অপরাধ প্রক্রিয়াটা চালিয়েছেন। তো তাহলে যারা ফিল্ডে কাজ করেছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব হাসছেন, কিন্তু উনি এটা জানেন যে ষড়যন্ত্র করে যারা অপরাধ করায়, যারা অপরাধ করে তাদের সঙ্গে তারা সমান অপরাধী। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমি বলছি অনির্বাণ হাসছে, আমি জানি না এটা নিয়ে তার অবস্থান কি, নিঃসন্দেহে আমরা জেনে নেব, কিন্তু খুব চিত্তাকর্ষক একটা অংশ আছে। একটা তো সত্যি এই দেবরাজ এবং অদিতি মুন্সি শুধু নির্বাচন বলে নয়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সাপোর্ট করছেন। কেউ বলছেন একই দলের নেতা নেত্রী, তারা তো পাবেনই। আমি দ্রুত একটা অংশ দেখাবো, তারপর কাহানি মে টুইস্ট আছে। কোথায় সেই টুইস্টটা? আজকে কুণাল ঘোষ কিন্তু একবারের জন্য এই ধরনের অভিযোগ এবং ঘটনায় দলের পাশে দাঁড়ানো যাকে বলে, দেবরাজ চক্রবর্তীর পাশে দাঁড়াননি। আমি সেটাও দেখাবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় পাশে দাঁড়ানোটা একটু দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। তৃণমূলকে আপনি আপনার সুখে আর আনন্দে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেসে থাকবে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে, বিজেপিকে চোখে দেখতে পাবেন না। অভুক্তদের মুখে লকডাউনে এই দেবরাজ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে খাদ্য সরবরাহ করেছে, বিজেপিকে চোখে দেখতে পাননি। আমি বলছি নজরুলদা একটা চমৎকার পয়েন্ট তুলেছে, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি আগুন লাগে, পৌঁছানোর কথা তো দমকলের, দমকলের সঙ্গে তৃণমূল কংগ্রেস পৌঁছানোটা তো উপায় নয়। এবং দুই হচ্ছে যে আজকের ছবিটাকে কিছুটা পাল্টালো, তার কারণ এই এতগুলো অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর পাশে তৃণমূল কংগ্রেস কি দাঁড়ালো? এই সংশয়, এই জিজ্ঞাসার চিহ্নটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য থেকে। আমাদের খেয়াল রাখতে হবে যে রুটটা এর আগে ওই সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তার পাশেও কিন্তু স্পষ্ট অন ক্যামেরা কুণাল ঘোষ দাঁড়াননি। আর আজকে দেবরাজ নিয়ে কি বলছেন দেখাবো। বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফেসবুক বা ওই একটা এইসব করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখি এইভাবে তৈরি হয়েছে যে মানে বস দাদা, হ্যাঁ, এই ধরনের সমস্ত, তারপর সব মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটতে হাঁটতে, তো এইগুলো করতে গিয়ে জিনিসটাকে পুরোদস্তুর একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছিল, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছিল, অদ্ভুত, অন্য গ্রহ থেকে আসা, যাদের সঙ্গে যেন মাটির কোনো সম্পর্ক নেই। তারা যেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলেন আর নানা রকম সব মিউজিকের সঙ্গে সঙ্গে। তা এখন সেইগুলো আমাদের পার্টির ক্ষতি হয়েছে তাতে। তা এখন সেইগুলো যখন এনজয় করেছে, তাহলে এই ধরনের অভিযোগ টভিযোগ তাদেরই সমস্ত উত্তর দিতে হবে। এই ধরনের কালচার পার্টিতে ঠিক নয়। দেখুন, আমি পরিষ্কার বলছি, দেবরাজ চক্রবর্তীর একটা প্রতিনিধিত্বমূলক ভূমিকা আছে। কেন বলছি? কতগুলো কেসে তিনি অভিযুক্ত, শুধুমাত্র এই জালিয়াতি তোলাবাজির কেসে নয়। আমি একটু অতীতচারণও করব, কিন্তু তার আগে একবার দেখাবো যে রাজনৈতিকভাবে দেবরাজ চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তীদের অবস্থানটা ঠিক কোথায় ছিল। দেখুন, রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের ফায়দা বুঝে সময়ে সময়ে দল বদলে বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে দেবরাজ চক্রবর্তী হয়ে উঠেছিলেন প্রভাবশালী। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আমি যেটা অভিযোগ করেছিলাম, 7,000 টাকা স্যালারি, একটা এমএলএর অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিং এর কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটে টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেবরাজ যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে।
সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2022-এর পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র পারিষদও করা হয় তাঁকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায় উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন দেবরাজ। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। 2020 সালে অদিতি মুন্সির সঙ্গে বিয়ে হয় দেবরাজ চক্রবর্তীর। 21-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের প্রার্থী হন দেবরাজের স্ত্রী অদিতি। অভিযোগ, বিধায়ক অদিতি মুন্সি হলেও বকলমে পুরোটাই চালাতেন তার স্বামী দেবরাজ চক্রবর্তী। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখাই নিয়ে মন্তব্য করব। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর দুটি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। এবার রাজ্যে পালা বদলের পর তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমাদের ছোটবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান মুখে মুখে ফিরত, এসো মা লক্ষ্মী বসো ঘরে। এখন শুনি সেই গান নাকি অদিতি মুন্সির গলাতে ইদানিং লোকে খুব শোনে। সে ভালো কথা, কিন্তু ঘরে মা লক্ষ্মী আনার উপায় যদি তোলাবাজি হয় তাহলে তো পুলিশ ধরবেই। গত বিশ্বকাপে 4 বছর আগে এই সময় স্ত্রীর পাশে বসে দোহায় বিশ্বকাপ ফুটবলে সব বড় বড় ম্যাচে জালে বল জড়ানো দেখছিলেন যে দেবরাজ, এবার বিশ্বকাপ চলাকালীন সে নিজেই পুলিশের জালে। আর আমার পরের বক্তা এই অভিযোগগুলো আজ থেকে নয়, লাগাতার মাসের পর মাস তুলছিল। তরুণজ্যোতি তিওয়ারি, ওর কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরোটাই কি রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ? মানে ভোটের ময়দানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বীকে আমায় আক্রমণ করতে হবে, দুর্নীতির অভিযোগ তুলতে হবে, নাকি সত্যি পেশায় আইনজীবী তরুণজ্যোতির হাতে এমন কোনো তথ্য প্রমাণও আছে যে আদালতে এই অভিযুক্ত স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে? মানে ভোটের ময়দানে করা অভিযোগ শেষ পর্যন্ত তরুণ কোর্টে দাঁড়াবে তো? সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে গানের কথা বললে ওই গান থেকে আরেকটা গান আজকাল বেশি চলছে, যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ এসেছেন। যাই হোক, অভিযোগ যদি হতো, অভিযোগ যদি হতো তাহলে একটা 3-4 পাতার কমপ্লেন্ট হতো, ছেড়ে দিতাম। ভোটের আগে তো, ভোটের আগের দিন এটা মানে ইলেকশনের ভোট যেদিনকে তার আগের দিনের প্রেস কনফারেন্স করে দিলাম, তা আমার তো চ্যাপ্টার ক্লোজ ছিল। যা মাইলেজ নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর ছিল না, ভোটে জিতে গেছিলাম, কে দেবরাজ আমার ভেবে লাভ কী ছিল? তো না সুমনদা, 170 পাতার কমপ্লেন ছিল আমার। 170 পাতা? 170 পাতার মধ্যে টোটাল সব অ্যানেকশন নিয়ে, তার মধ্যে ডিডস অ্যানেক্স ছিল, সম্পত্তির দলিল। অদ্ভুত হয়, মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক কথা আছে সুমনদা, অনেক কাহিনী আছে, কথা কাহিনী মিশিয়েই আছে। মানবী পাত্র বলে এক মহিলার নামও আছে। 25/3/2026 ভোটে নমিনেশন ফাইল করার আগে এই বেশিরভাগ প্রপার্টি পাহাড় শুদ্ধ নিয়ে বিক্রি হয়ে গেল এই মানবী পাত্রর কাছে। এবার সেই টাকাগুলো কোথায় গেল তার রিফ্লেকশন অ্যাকাউন্টে নেই। টাকা এর পুরো আইটি ফাইল আমি বের করে রাখলাম, সেগুলোও দিয়েছি আমি। দেবরাজ আগে ভোটে দাঁড়িয়েছিল না, সেগুলোও দিয়েছি। সেখান থেকেও রিফ্লেকশন নেই টাকাটা আসলো কোত্থেকে। জিপ মেরিডিয়ান চলে আসলো, জিপ মেরিডিয়ান আর ফরচুনারের আসলো কোত্থেকে, টাকাটা কি তার সোর্সও কোথাও নেই। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021-এ একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, বাটির কর্মী। সে তার দোষ ছিল 2021-এ বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কী ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়। বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়।
মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড় লোকজন দিয়ে ছেলে আসে। পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছি যে আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন, কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। একটা প্রতিজ্ঞা ছিল, শেষ হবে, দেখতে হবে, আইনের লড়াইটা আইনিভাবেই চলবে। তারপরে একে আমার লিগেল টিম স্ট্রং, আমাদের বন্ধুবান্ধব, তার সাথে একসাথে হোস্টেলের রুমে দিনের পর দিন কাটিয়েছি। আমাকে ফুল লিগ্যাল ব্যাকআপ তারা দিয়েছে, কারণ ভোটের সময় আমি প্রচারে ছিলাম। তাকে কাগজগুলো বের করতে বলি এবং কাগজগুলো বেরোয়। এক্সটর্শনের স্টাইল কি শুনে সুমনদা? আরেকটা অভিযোগ হয়েছে, মৃত্যুঞ্জয় খাড়া বলে এক ভদ্রলোক ছিল, ভদ্রলোকের একটা জমি ছিল, সেই জমিটা দখল করতে হবে। দখল করার জন্য আশুতোষ নন্দী, এক কাউন্সিলর, তাপস চ্যাটার্জি, এই দেবরাজ প্রেশার ক্রিয়েট করা শুরু করে তার ওপর। যখন পাচ্ছিল না, 50 লক্ষ টাকা দিতে হবে, এগুলোর সাথে নেক্সাস লাগবে তো। তো এক ইঞ্জিনিয়ার বিএমসির, তাকে ব্যবহার করা হয়। সেই গিয়ে প্রেশার ক্রিয়েট করে, সব ভেঙে দেবো, সব কেড়ে নেবো। ভদ্রলোক আলটিমেটলি হি সাকাম টু ডেথ। মৃত্যুঞ্জয় খাড়া মারা গেছেন লোকটা। আজকে আমি বলছি তরুণ, তুমি যে কটা অভিযোগ করলে প্রত্যেকটা অত্যন্ত গুরুতর, কিন্তু আমি বলছি কোর্টে প্রমাণ করতে পারবে তো? একদম পারবো, উইথ ডকুমেন্টস পারবো। আমি বলে দিচ্ছি, এই সম্রাট বড়ুয়া বা চিন্টু, তারা আরও ভালো জানবেন, চিন্টু একটা সিভিক পুলিশ ছিল। আজকে রাজারহাট গোপালপুরে অন্তত 10টা কনস্ট্রাকশন তার চলছে। কোত্থেকে আছে সুমনদা টাকাগুলো? বাগুই যারা আছে ওখানে, সরকার আছে, কেয়া দাস বলে একজন সাউথ দমদমের কাউন্সিলর আছে, বিনু মণ্ডল জল দিত, বাড়ি বাড়ি জল পৌঁছাতো, তার গাড়ি ছিল না। বিনু মণ্ডলের নামে আজকে 35টা প্রপার্টি আছে, তার প্রমাণ আমার কাছে আছে। তাপস চ্যাটার্জির খবর তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। আমি আবার বলছি, এগুলো না মানে ছোটোখাটো ব্যাপার না, এগুলো হিউজ ব্যাপার। দেবরাজ সময় তোমার স্টোরিটা একটু ভুল ছিল, আই শুড রেকটিফাই ইউ। দেবরাজ চক্রবর্তী পূর্ণেন্দু বসুর পিএ ছিল, রাইট? পূর্ণেন্দু বসু 2014 নাগাদ বুঝতে পারে এ সেচ দপ্তরে চাকরি চুরির গোলমাল করছে। তখন পূর্ণেন্দু বসু অভিযোগ করে, পূর্ণেন্দু বসু তখন সেচ মন্ত্রী, এক্স্যাক্টলি। পূর্ণেন্দু বসু অভিযোগ করে, কিন্তু এই যে পুরোনো কথা তখন সাবসিকুয়েন্টলি অভিযোগ করে বেরিয়ে যায়। দেবরাজের ব্রাইট ছেলে ছিল, একটা ইংরেজি ফিংরেজি লিখতে পারতো, পূর্ণেন্দু বসু তাকেই নিয়েছিল, দোলাদি রেকমেন্ডেশন ছিল। তখন অধীর চৌধুরী তাকে গ্র্যাব করে, কংগ্রেস তাকে টিকিট দেয়, সে ভোটে দাঁড়ায় এবং মঙ্গলগাথি বলে যে জায়গাটায়, ওখানে 7 নম্বর ওয়ার্ড, ওখান থেকে ও জেতার পর ওই এর পুরোনো কথা আছে না, রতন চেনে আর কিসে কি চেনে আর বললাম না। এবার তৃণমূল সেটা চিনে নিয়েছে, স্বগোত্রীয় তো, স্বজাতি ব্যাপারটা ভালো বোঝে ওরা, তো চিনে নিয়ে ওকে গ্র্যাব করে। বেল যেদিনকে মুভ হয় বিধাননগর কোর্টে, সেদিনকে ওখানকার পিপি কোনো অবজেকশন দেয়নি। পিপিকে কোশ্চেন করা হয়, তোমরাও কোশ্চেন করেছিলে যে আপনারা অবজেকশন করলেন না কেন? বলে জনপ্রতিনিধি তো, তাই তো করলাম না। জনপ্রতিনিধি বেরিয়ে তার এই প্রতিপত্তি। খালি এখানেই শেষ নয়, সৌমেন নন্দীর মামলা, আমি অবাক হয়েছিলাম, আমার দুঃখ লেগেছিলো, আমার খারাপ লেগেছিলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, আমি তাকে সম্মান করি, প্রচণ্ড সম্মান করি। সৌমেন নন্দীর মামলায় ফিরদৌসদাও আছেন, ওয়ান অফ দ্য লিডিং কাউন্সিল ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানতেন তো প্রাইমারি দুর্নীতিতে সিবিআই যখন রিপোর্ট দিয়েছে, দেবরাজের নাম জল করছিল, দেবরাজ প্রাইমারি দুর্নীতিতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড, নট 24 পরগনাতেও কন্ট্রোল করতো। তারপরও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে ওই মামলার লিডিং কাউন্সিল ছিল, সে যখন দেবরাজের হয়ে দাঁড়ায়, তখন একটা প্রফেশনাল এথিক্সে বাঁধে না, যে আমি চাকরি দুর্নীতির অভিযুক্ত, দুর্নীতির যারা সাফারার তাদের হয়ে মামলা করছি, আবার একটা চাকরি চোরের হয়ে বেল করছি, মানে স্ট্রেঞ্জ। ঠিক, কিন্তু আমি বলছি তরুণ, আমি উল্টো দিক থেকে তোমার না, আমি আসছি ফিরদৌস, কিন্তু আমি বলছি সিবিআই তদন্ত করেছে একটা না, আমি দর্শকদের পরপর ধরে দেখাবো, পোস্টপোল ভায়োলেন্সের মামলায় এবং চাকরি চুরির মামলায়, দুটো ক্ষেত্রে সিবিআই সেন্ট্রাল এজেন্সি তারা কি করেছে, কেন দেবরাজ এতদিন বাইরে ছিল? অত্যন্ত খারাপ দাদা, অত্যন্ত খারাপ। তোমার প্রতিবেদনের পরের পার্টগুলো যখন আসবে আজকে, সেখান থেকেই পাওয়া যাবে। আমি তাও ক্লু টেনে নিয়ে একটু বলে দিচ্ছি। সিবিআই অত্যন্ত খারাপ তদন্ত করেছে, ফ্যাক্ট, কোনো ভুল নেই। সিবিআই কে ডিফেন্ড করার দায়িত্ব আমার নেই না, কিন্তু তার মানে দেবরাজ কি এত প্রভাবশালী যে সিবিআই কে ম্যানেজ করেছে? আসছি, অভয়ার কেসে তো সিবিআই তদন্ত করতে চেয়েছিল, পারেনি তো। ফরেনসিক নিয়ে
যে অভিযোগের চিঠি আজকে কাকিমার কাছে গেছে, দেখেছি তো আমরা। হ্যাঁ, ভিসেরা, এই Exactly. অনুষ্ঠানে আরো Same details জিনিস দেখাবো। তো হয়েছে, পুলিশ তো সেম ভাবে ম্যানুপুলেট করেছে, প্রত্যেকটা জায়গায় ম্যানুপুলেশন হয়েছে। সরকার যখন পশ্চিমবঙ্গে ছিল, পুলিশ প্রশাসন যখন ছিল, কি হয়েছে আমরা জানি। বাকিবুড়ের কেস আমাদের মনে নেই? বেশ, বাকিবুড়ের ফিরদৌস কিছু কেস বলছিলেন। হ্যাঁ। দেখুন, আমি প্রথমেই বলি, সৌমেন নন্দীর মামলায় বহুজন অভিযুক্ত এবং এখনো পর্যন্ত 4th সাপ্লিমেন্টারি চার্জশিট পড়েছে এবং বহুজনের অভিযুক্ত। এখনো অনেকের ভয়েস স্যাম্পলিং টেস্ট আসতে এখনো সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আলটিমেট যদি সঠিকভাবে তদন্ত হয়, আমি মনে করি বহুজন জেলে যাবেন। হ্যাঁ, কিন্তু এই বিকাশবাবু যে মামলায়, যেহেতু এই মামলায় আমিও ছিলাম, কারণ ওই মামলাটি মূলত আমারই মামলা, ফলে সেই মামলার সঙ্গে সম্ভবত এই যে মামলায় বিকাশবাবু অ্যাপিয়ার করেছে, এই মামলার কোনো প্রকার সম্পর্ক নেই আমার যতটুকু জানা। যাই হোক, আছে চাকরি চুরির খবর। যাই হোক, আমি যেটা আমি শুনেছি, কারণ আমি ওই মামলায়, দেবরাজের মামলায় যেহেতু আমি অ্যাপিয়ার করিনি বা মামলার বিষয়বস্তু জানি না, ইভেন আমি এই শোয়ের আগে কিছুক্ষণ আগেই আমি তরুণজ্যোতির কাছ থেকে এফআইআর গুলো বলো, এফআইআর গুলো একটু দাও তো দেখি যে কি বেসিক্যালি অভিযোগ আছে। তার কারণ হচ্ছে এর শুধু এই যে চাকরি দুর্নীতির মামলায় শুধু তো দেবরাজ একা অভিযুক্ত ছিল, বহুজন, এবং শুধু তাই না, দেখুন এই চাকরি দুর্নীতির মামলায় তদন্ত করার জন্য এটা সকলে জেনে রাখা এবং বুঝে রাখা উচিত, যারা তদন্ত করছিলেন সেই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সেই সময়ে যারা সরকারে ছিল, অর্থাৎ তৃণমূল সরকারের পুলিশ, তারা মিথ্যা মামলা দিচ্ছিল থানায় ডেকে রীতিমতো। হ্যাঁ, অবশ্যই। এবং শুধু তাই না, আদালত সেই সময় কলকাতা হাইকোর্ট সেই সময় মামলা হয় কলকাতা হাইকোর্টে, সেই সময় কলকাতা হাইকোর্ট প্রোটেকশন দিয়েছিল এবং সেই অর্ডার ওদেরকে এই তদন্ত চলাকালীন কোনো আধিকারিককে বিরক্ত করা যাবে না, কোর্টের নির্দেশ ছাড়া কাউকে ডাকা যাবে না এবং গ্রেফতার করা যাবে না। ফলে ভাবতে পারছেন, মানে এতটা প্রভাবশালী দেবরাজ, যে দেবরাজ এবং দেবরাজদের বাঁচাতে যে এজেন্সির তদন্তকারী অফিসাররা তদন্ত করছে, তাদের তৎকালীন রাজ্য সরকারের রোষানলে পড়তে হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টকে তাদের প্রোটেক্ট করতে হচ্ছে, তাদের রক্ষা কবচ দিতে হচ্ছে। ভাবতে পারেন কোথায় পৌঁছেছিল। আমি অবশ্যই অনির্বাণের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে, প্রভাবশালী তো বটেই, নয়তো বেঙ্গল পুলিশের এসটিএফ, যাদের দক্ষতা নিয়ে সচরাচর বিরোধীরাও প্রশ্ন তোলে না, তাদের রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছিল এই গত কয়েকদিন ধরে এই দেবরাজ চক্রবর্তী। কিভাবে ধরা পড়লো ওই মুড়ি থেকে চুরির অভিযোগে অভিযুক্ত নায়ক, দেখুন। একটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর, অভিযোগ তার সম্পত্তি হাজার হাজার কোটি টাকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইয়াটি এলাকায় কার্যত তোলাবাজির রাজত্ব কায়েম করেছিলেন তিনি। জুতোর ভেতরে, অমুকের ভেতরে টাকা হাতে ধরে দিতাম ভর চটে, টাকা চাইতো এবং বলছে দেবরাজদা পাঠিয়েছে, দেবরাজদা পাঠিয়েছে টাকা, বলছে তোমার তাহলে ছেলেকে পাওয়া যাবে না, আমি শাস্তিও। বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য পুলিশের এসটিএফ পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারিও হয় রীতিমতো ফিল্মি কায়দায়। হাইকোর্টে আগাম জামিন না পেয়ে গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা, এমনকি পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যেও। পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পংয়ে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্তানা গাড়েন ঝাড়খণ্ডের মুড়িতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সেটা ট্র্যাক করেই মেলে বাগুইয়াটির দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধে নাটকীয়ভাবে সেই রিসর্টে পৌঁছে দরজায় নক করেন এসটিএফ এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। ডাকাত ধরা পড়েছে, যে ডাকাত এতকাল লোকজনকে জ্বালিয়ে মারলো, সে ডাকাত ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
এই মুহূর্তে দেবরাজের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়ে গেছে। ডিম বৃষ্টি হয় যখন দেবরাজ চক্রবর্তীকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়, একেবারে পুলিশের পক্ষ থেকে গাড়ি লকআপের সামনে নিয়ে আসা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ, শান্তনু ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কোর্ট লকআপে নিয়ে আসার সময় ডিম বৃষ্টি শুরু হয়। ডিম অবশ্যই ছড়াইছে, অনেক লোকের অর্থ খেয়েছে, এবার ওকে একটু ডিম খাওয়ানোর দরকার ছিল। ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসি পেয়ার ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে। বুধবার তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত। পুলিশ সূত্রে খবর, 18 জুন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগকারী প্রমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। অভিযোগটা আমার কাস্টমার বন্ধ করে দেওয়ার পরে কাজটা বন্ধ রাখুন, 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, ওনার বাড়িতে গিয়ে দিয়েছে। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর বুধবার রাতেই বাজি পটকা ফাটিয়ে চলে সেলিব্রেশন। বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওটিটির দুনিয়ায় সর্বকালের সবথেকে জনপ্রিয় সিরিজের মধ্যে নিঃসন্দেহে জায়গা করে নেবে ওয়েব সিরিজ পঞ্চায়েত। ওই পঞ্চায়েতে প্রধানপতি সেই ব্রিজভূষণ পাণ্ডের কথা আপনাদের মনে আছে? নামেই প্রধান ছিলেন স্ত্রী, আসলে যাবতীয় কাজ করতেন ওই প্রধানপতি। ঠিক যেমন রাজারহাট গোপালপুরে বহু ভোটারের অভিযোগ, অদিতি মুন্সি বিধায়ক, কিন্তু নামেই তিনি জাস্ট শো অফ। পেছন থেকে আটঘাট বেঁধে, রেড চার্ট বেঁধে তোলাবাজি করতো এই দেবরাজ। শুধু দেবরাজ নয়, গোটা রাজ্যে জেলায় জেলায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া শুধু পুরপিতাদের সংখ্যা, আমি যদি শুধু পুরপিতাদের ধরি, 1/2 সেঞ্চুরি পার করে গেছে। শুধু 2টো পুরসভাতেই 18, কলকাতা পুরসভার 12 জন কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার। আর সমরেশ চক্রবর্তী সহ বিধানসভা পুরসভার ওই যারা অভিযুক্ত, এরম 6 জন কাউন্সিলর এখন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। আমি বলছি, সবথেকে মজার কথা, বেশিরভাগ কিন্তু তৃণমূল আমলে হওয়া অভিযোগ। আমার হাতে অসংখ্য এফআইআর আছে, এই সবগুলো হচ্ছে দেবরাজের বিরুদ্ধে। বিনয় কুমার সিং, ননীগোপাল সাহা, অজস্র, প্রীতম সরকার, চন্দ্রমৌলি মিশ্র ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এইগুলো কিন্তু কোনোটা 4 মের পরে হওয়া নয়, তার আগে থেকে। অর্থাৎ তৃণমূল জামানায় অভিযোগ থানায় জমা পড়লে কি হতো, কিশোরবাবু এই অনুষ্ঠানের শুরুতেই দেখিয়েছে। এর পরের বক্তা অনির্বাণের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যে ব্যবস্থা তৃণমূল আমলে হয়নি কেন? তদন্ত হলো, তারপরে দেখা গেল না, একেবারে ধোয়া তুলসী পাতা কাউন্সিলর, সব অভিযোগ মিথ্যে। অবশ্যই কাউন্সিলর ছাড়া পেলেন, মিথ্যে অভিযোগ করার জন্য মামলা দায়ের হলো, তাও তো হয়নি। শুধুমাত্র অভিযোগগুলো পুলিশে থানায় জমা পড়েছে, কোনো অ্যাকশন হয়নি। পুলিশ তৃণমূলের, সরকার তৃণমূলের, দল তৃণমূল বলে অ্যাকশন হয়নি। দেখুন, এখানে নির্দিষ্টভাবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কি এফআইআর ছিল, বা সমরেশ চক্রবর্তী যার কথা বলছিলেন, একটু আগে আপনার একটা ভিডিও দেখাচ্ছিলেন, সেই ভিডিওটা পুরোটা দেখালে বোধ হয়, আমার যদি খুব ভুল না হয়, সেখানে প্রমোটার মহাশয় নিজেই বলেছিলেন যে আমার মনে হয় না দেবরাজের সঙ্গে যুক্ত এই জাতীয় কিছু কনভারসেশন সেখানে ছিল। বাট এনিওয়ে, এক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যা অভিযোগ আছে, সম্পত্তি, হিসাব বহির্ভূত সম্পত্তি ইত্যাদি, তার নির্দিষ্ট তদন্ত হওয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে তদন্ত হওয়াটা উচিত, সেটা উচিত নিয়ে কোনো সন্দেহ নেই। সেই উচিত কাজটা তোমাদের আমলে হলো না কেন? ধরে নিন সেই আমলে যেটা হয়নি, সে সময়কার পুলিশ প্রশাসন, দেবরাজ চক্রবর্তী তিনি কন্ট্রোল করতেন বলে হয়নি, অন্যায় হয়েছিল, আমি ধরে নিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, দেবরাজ চক্রবর্তী কি ভালো তৃণমূল বা মুচলেকা তৃণমূল হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়টা যথেষ্ট পাননি বলে গ্রেপ্তার হয়ে গেলেন? উনি কি যদি বাই চান্স সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে চলে যেতে পারতেন, তাহলে কি গ্রেপ্তারিটা এড়িয়ে আজকেই হয়তো শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিংয়ে বসতেন? কারণ তার সঙ্গে আমরা যেসব কাউন্সিলর, কেএমসি হোক, অন্যান্য পুরসভার হোক, যাদের আমরা মিটিংয়ে দেখেছি, তাদের বিরুদ্ধেই, তরুণ না হোক অন্যান্য বিজেপি নেতারা এই ধরনের অভিযোগ কি এর আগে করেনি? যদি আমি খুব ভুল না হয়ে থাকি, একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে, একদম আমি এখানে তোমার সঙ্গে একমত। স্পেসিফিক যে অভিযোগ দেবরাজের বিরুদ্ধে করা হচ্ছে, প্রায় সেই অভিযোগই যাদের বিরুদ্ধে করতেন, তারা যে মুহূর্তে মুচলেকা তৃণমূল হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসে যাচ্ছে। দেখুন, কারো গ্রেপ্তার হওয়াটাই ইটসেলফ তার অভিযোগের প্রমাণ নয়, কিন্তু এই ধরনের গ্রেপ্তারি সিবিআই, ইডি এবং এখন বিজেপির রাজ্য পুলিশের হাত ধরে আমরা যেটা দেখছি, আপনি আমাকে একটা মামলা বলুন যে মামলার একটা লজিক্যাল কনক্লুশন, কালমিনেশন আমরা আজ অব্দি দেখতে পেয়েছি। আচ্ছা, এখন না হয় বিজেপির রাজ্য পুলিশ এসছে, ঠিক আছে, এখন সেটা হবে না। প্রায় 12-13 বছর ধরে সিবিআই, ইডির হাতে যে কটা মামলা শুরু হয়েছে তদন্ত, একটারও এখন অব্দি ট্রায়াল শুরু হয়েছে।
আমি বাকি সব ছেড়ে দিলাম, একটারও ট্রায়াল শুরু হয়নি। আজকে তরুণ এখানে বসে যেটা অনির্বাণ, বলছেন যে- আমি পার্টলি তোমার সঙ্গে এগ্রি করছি, কিন্তু তুমি এটাও বলো যে একটা তদন্তের আইও থেকে শুরু করে যে তদন্তকারীরা করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার অন্য কেস দিয়ে ডাকছে, এটাও তো কোনো সভ্য সমাজে হয় না। বুঝলাম, এটা আইনের শাসন যেখানে সেখানে হয় না। তাহলে ইডি সিবিআই এর আধিকারিকরা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এটাও তো সভ্য সমাজে হওয়ার একদম কথা না। আমি বলছি যে এটা তো তোমার প্রশংসা করা উচিত যে অন্তত সিবিআই বা ইডি বা সেন্ট্রাল এজেন্সি দেখছে না, তারা ধরে অপরাধ করলে ধরে ঘেঁটি ধরে গারদে ঢোকাচ্ছে। মানে দাঁড়ালো যে সিবিআই বা ইডি তারা তদন্ত যে আদৌ ঠিকভাবে করে কি করে না সেই নিয়ে প্রশ্ন। তাহলে তুমি কি বলবে, যখন বালি কয়লায় অভিযুক্ত সরাসরি পুলিশ অফিসারদের ডাকতে হচ্ছে, এখন তো মানে চার্জশিটেড নামও আছে, জেল খাটছে, আমি বলছি এ তো এই রাজ্যেও হয়েছে। না ডাকা উচিত তো, আমি বলছি দেখুন পুলিশ সে যে ডাকা উচিত তো বটেই, কিন্তু ধরার উচিত কার? রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ছিল না? ঠিক কথা, আমি ধরে নিলাম যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ফেল করেছিল বলেই তো সিবিআই। তাহলে যে সিবিআই 14 বছর ধরে একটা চিটফান্ড মামলা চার্জশিট ফাইনাল দিতে পারে না, তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলবো না? আজকে নজরুল স্যার একটা খুব ভালো কথা বললেন, নজরুল একটা খুব ভালো কথা বললেন যে পুলিশ মন্ত্রী জানার পরেও কিছু করেননি, তাই তার গ্রেপ্তার হওয়া উচিত। আচ্ছা, সিবিআই মন্ত্রী জানার পরেও তো কিছু করেননি, অভয়ের মা তো সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী, তাকেও চিঠি লিখে জানিয়েছিলেন যে সিবিআই ভালো কাজ করছে না, তিনি জানার পরেও যে কিছু করেননি, তাহলে তারও কি গ্রেপ্তার হওয়া উচিত না নজরুল্লাহ? বলুন, উচিত বলুন উত্তর দিয়ে। সিবিআই এর কাজটা সেটাও কিন্তু কতটা কঠিন হয়েছে আমি আরজিকর পার্টে তা নিয়ে আলোচনা করবো। তরুণ, একটা খুব ফেমাস বই বিফোর মেমোরি ফেডস ফার্লি এস নারিম্যানের একটা বিখ্যাত কোট হচ্ছে, আমি যখন কম বয়স, when I was young my success rate was 100%, but now my success rate is hardly 2 to 3%. কেন বলো তো? এটা তুমি নারিম্যানকে কি বলবেন? খুব খারাপ আইনজীবী হয়ে গেলেন পরের দিকে না? কেন তার সাকসেস রেট 2 to 3%? পুরো ইন্ডিয়া যেগুলোকে না বলতো হবে না, সেখানে 2 থেকে 3%। সিবিআইয়ের কাছে কোনগুলো যায়? যে মামলাগুলো ইজি নয়। চিটফান্ড নিয়ে বললাম, আমি গ্রেটফুল, থ্যাংক ইউ ভাই চিটফান্ড নিয়ে বলার জন্য। সুমনদা, চিটফান্ডের কাগজ হ্যান্ড ওভার হচ্ছে না, সিজার লিস্টে যেগুলো ছিল সেগুলো পায়নি। সিবিআইকে 17টা অ্যাপ্লিকেশন মুভ করতে হয়েছে সুপ্রিম কোর্টে। রাজীব কুমার আজকে এমপি, কিন্তু রাজীব কুমার কাগজগুলো দেয়নি। লাল ডায়েরি আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি। অভয়ার কেস সেম, প্রত্যেকটা ইস্যু সেম। বাকিবুর রেশন, বাকিবুরের প্রথম মামলা, এটা প্রথম মামলাটা সেম। বারবার রাজ্য পুলিশ যা কাজ করেছে, তৃণমূলের ক্যাডাররা তো মানে ওদের ডেডিকেটেড ছিল না। রাজ্য পুলিশ তোমাদের এর পরে আসুক, বিশ্বাস করি এই কথা দিচ্ছি, আইনজীবী তরুণজয়ী তিওয়ারি আবার কোর্টে যাবে না। আমি একটা কথা বলি, শুধু তাই না, এই সিবিআই যে কনসেন্ট ছিল স্টেটের পক্ষ থেকে, জেনারেল কনসেন্ট, সেটা উইথড্র করা হয়েছিল। শুধু তাই না, তরুণ জ্যোতি নিজে বলছেন লাল ডায়েরির কথা, আমি সেগুলো ছেড়ে দিলাম। এই যে কাশ্মীরে অ্যারেস্ট হওয়ার পর যে পেন ড্রাইভ ছিল বা কম্পিউটার ছিল সেগুলো যে গায়েব করেছে, এগুলো তো অপরাধ। তো রাজীব কুমার তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু অপরাধগুলো তো আছে। তরুণ জ্যোতিদের এখন পুলিশ মন্ত্রী, তো রাজীব কুমারের মধ্যে কেস করে এখন রাজীব কুমারকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? আমি একটা লাইন বলি, চিট ফান্ডের কথা বললো, সিবিআই রাজ্য পুলিশের জন্য কিছু করতে পারেনি, ইডি করতে পারেনি। আচ্ছা, সুদীপ ব্যানার্জিকে যারা অ্যারেস্ট করেছিল তারা নিশ্চয়ই কিছু প্রমাণ পেয়েছিল বলে করেছিল। সে সুদীপ ব্যানার্জির সঙ্গে আজকে অমিত শাহ বসে মিটিং করছে, আপনার মনে হয় তার বিরুদ্ধে এরপরে আর কোনো ব্যবস্থা হবে? যাদের এনসিপি না 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 ভালো খারাপ আমি জানি না, তুমি বলো, তুমি বলো এনসিপিআই কেমন পারে, এনসিপিআই কেমন পারে, আমার কি জানি? সুদীপ ব্যানার্জি এত ভালো ছিল, এনসিপিআই নেতা তোমার নেতার সঙ্গে বসে মিটিং ভালো ছিল, তুমি আমাকে বলো আমরা জেলে পাঠিয়ে আজ বৃতপত্র পাঠিয়েছিলে জেলে, বৃতপত্র কথা বলো না, যাকে জেলে পাঠিয়েছিলে তুমি বলো যে আগেও ভালো ছিল খারাপ ছিল, তোমার নেতার সঙ্গে মিটিং আগে খারাপ ছিল, তারা খুব খারাপ ছিল, ভোট দেবে না তো, পার্লামেন্টে ভোট দেবে না, আগে বলো না পার্লামেন্টে ভোট দেবে না, তোমার নেতাকে বলতে বলো এটা সামনে আবার সেই পরশুরামের ভূষণ্ডির মাঠের শেষ দৃশ্য হয়ে যাচ্ছে। কে আগে কোথায় ছিল এবং এখন কোথায়, বা এই জন্মের স্ত্রী আগের জন্মের স্বামীর পেছনে দৌড়চ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো ঋতব্রত শিবির আজকে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও 9 জন বিধায়ক তারা গিয়ে দেখা করলেন। তার একটা বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্ত্রী ভাগ্যে ধন।
অনেকে রসিকতা করে বলতেই পারে। অদিতি মুন্সি তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তার শিশু সন্তানের কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্ট তাকে একটা রিলিফ দিয়েছিল। কি সেটা, অভিযোগ কি মামলা, বিস্তারিত দেখাবো এখানেই। সেই জায়গায় এখানে 45,000 টাকা 40,000 টাকা নেওয়া হতো, সব কাটাতে দেবরাজের হাত ছিল। জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী, স্ক্যানারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্ত্রী, তোলাবাজি, প্রতারণা, হুমকি সহ একাধিক অভিযোগে বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। আর স্বামীর গ্রেপ্তারির দিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তার কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইয়াতি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয় দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয় কি কিছুই জানতেন না তিনি। বাড়ি ছেড়ে স্বামী কোথায় ঢাকা দিয়েছিলেন তা কি তার অজানা ছিল? 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 5 বছর রাজারহাট গোপালপুরের বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি। গ্রেফতারের আগে পর্যন্ত দেবরাজ কোথায় ছিলেন, কোথায় তিনি পালিয়ে গিয়েছিলেন, এই বিষয়েও তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো প্রশ্নেরই উত্তর সন্তোষজনক দেননি। পুলিশ সূত্রে দাবি, তারা বুঝতে চাইছেন স্বামী দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও। তাকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছিলেন? যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেবার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ এমনি ঠান্ডা ছেলে, ওর স্ত্রী খুব ভালো কীর্তন গান, কুঞ্জ সাজিয়ে রাখা টাকা গান। যে অভিযোগগুলো আসছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি, সেটা আমরা কি করে ডিফেন্ড করবো? আমি জানি নাকি তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক আছে? সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেপ্তারের পর পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, কিশোর হালদার স্টুডিওতে আছেন। উনি একা কিন্তু নন, বহু প্রমোটার এবং ব্যবসায়ীর পরপর অভিযোগ জমা পড়ছে। ইনফ্যাক্ট যে অভিযোগগুলো সামনে আসছে তার একটা বড় অংশ, সেই অভিযোগপত্র কিন্তু জমা পড়েছিল তৃণমূল আমলে। নতুন অভিযোগও আছে, আমি পরপর আসব। অভিযোগের সংখ্যা কাল 10 ছাড়িয়ে গেছে। ধরুন, অভিজিৎ সাহা বলে একজন প্রমোটার, তার অভিযোগের ভিত্তিতে দেবরাজ গ্রেফতার হলেন। অভিযোগপত্রে এই অভিজিৎ লিখছেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকার কারণে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে বাধ্য হয়ে প্রায় 2 মাস আগে আমি দেবরাজ চক্রবর্তীকে 30 লক্ষ টাকা এবং মনীষ মুখার্জিকে 5 লক্ষ টাকা প্রদান করি যাতে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়। টাকা দেওয়ার পর আমি পুনরায় কাজ শুরু করি, কিন্তু কিছুদিন পর আবারও তারা অতিরিক্ত টাকা দাবি করতে থাকে। আমি সেই টাকা দিতে অসমর্থ হলে তারা পুনরায় আমায় ভয়ভীতি প্রদর্শন করে এবং কাজ বন্ধ করে দেয়। শুধু এইটুকু নয়, অভিযোগ কিন্তু আরও। ধরুন, 26-এর বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনকে দেয়া অদিতি মুন্সির সম্পত্তির হলফনামা অনুযায়ী অদিতি মুন্সি 1,42,84,000 টাকা এবং দেবরাজ চক্রবর্তী 34,65,000 টাকার অস্থাবর সম্পত্তির মালিক। অথচ এই দম্পতি গাড়ি কিনছেন নাকি 70 লক্ষ টাকা দিয়ে। এমন অসঙ্গতির অভিযোগ অসংখ্য, এবং আজ ইডি এই বিষয়ে একেবারে সরাসরি তদন্তে নেমে পড়ল। ইডি দেখছে এই তোলাবাজির টাকা হাওয়ালার মাধ্যমে কোথায় কোথায় পাঠানো হয়েছে, কালো টাকা সাদা করতে কোনো শেল কোম্পানি খোলা হয়েছে কিনা, এবং অবশ্যই মানি লন্ডারিং হয়েছে কিনা, এবং আরও কোন কোন প্রভাবশালী এই র্যাকেটটার সঙ্গে যুক্ত আছে। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের কাছে এবার শুনবো যে কোন দিকে যেতে পারে এই মামলায়। দেখুন, ইডি পিএমএলএ অ্যাক্টে যেখানে প্রসিড অফ ক্রাইম রয়েছে সেখানে তদন্ত করবে। হ্যাঁ, এই যে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অলরেডি ইডি তদন্ত করছে, সিবিআই তদন্ত করছে। আমি যখন এর আগে বলছিলাম না যে সেই সময় দাঁড়িয়ে যে সেই সময় যেহেতু তারা ক্ষমতায় ছিলেন, ফলে তদন্ত বিভিন্ন সময় প্রতিহত করার জন্য তারা বিভিন্ন রকম পদ্ধতি
অ্যাডপ্ট করতেন। তার মধ্যে একটা অন্যতম পদ্ধতি ছিল যে যারা তদন্ত করছে সেই তদন্তকারী আধিকারিকদের উপর চাপ সৃষ্টি করা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এটা একরকম। এই যে বলছিলেন কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে ট্রায়াল সম্পূর্ণ হয়নি, ওই দোষী সাব্যস্ত হয়নি, আরে যদি দেখা যায় যে কারোর বিরুদ্ধে ট্রায়াল স্টার্ট করবে, সে রাজ্য সরকারি কর্মচারী বা সে মন্ত্রী আধিকারিক, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত শুরু করার জন্য যে অনুমতিটা, মানে সরি মাফ করুন, ট্রায়াল শুরু করার অনুমতি কখনো পাওয়া যেত না। তারপরে বলি ওখানে শুধু তাই নয়, প্রত্যেকটা ক্ষেত্রে কোর্টের নির্দেশেই যখন এজেন্সি দায়িত্ব পাচ্ছে, প্রত্যেকটা স্তরে লোয়ার কোর্ট, তারপরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে গিয়ে বা সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য আটকানোর চেষ্টা করেছে। ওটাই আসছি। দেখুন এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলছে, তো এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তদন্ত করতে করতে মিউনিসিপ্যালিটি স্ক্যামের ডকুমেন্ট উঠে এলো, সেটাকে আটকাতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, সেটাতে এগ্রিভকে সেই সময়ে রাজ্য সরকার তারা চলে গেল আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত। দেখুন এর আগে আপনারা বারবার বলতেন না যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা হচ্ছে, সেটা ছিল ওই শিক্ষক নিয়োগ দুর্নীতিগুলো, এটা হচ্ছে কি বলুন তো, দুর্নীতির একটা কর্পোরেট মডেল। আর এই যে দেবরাজের মতো লোকেরা বা অন্যান্য তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা দেখবেন, তাদের কিন্তু একটা সোর্সের দুর্নীতি না, প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই যে প্রমোটারদের কাছ থেকে টাকা নেওয়া, এগুলো মাল্টি সোর্স দুর্নীতি এবং তার একটা কর্পোরেট মডেল বানিয়েছিল, প্রাতিষ্ঠানিক পারিবারিক কি নয় বলো। এবং শুধু এই মাল্টি সোর্স মডেলটা দেখুন এরা কি করেছে, রাজনীতিটাকে ব্যবহার করেছে এই টাকা আদায়ের মাধ্যম হিসেবে, এই প্ল্যাটফর্ম হিসেবে, এবং এটা একটা কর্পোরেট মডেল দিয়েছিল। এই যে বলছেন না যে প্রতিটি জেলায় এর ডান হাত, উত্তর 24 পরগনা একটা দেবরাজ পাবেন, বীরভূমে আরেকজনকে পাবেন, নদিয়ায় আরেকজনকে ইজারা দেওয়ার মতো। মানে আগেকার দিনে ওই যে যখন জমিদারি দেওয়া হতো না, যে এই অঞ্চলটি তোমাকে জমিদারি দেওয়া হলো, ওখান থেকে তুমি সমস্ত ফসলের মূল্য নিয়ে তারপরে তুমি সেটা পাঠিয়ে দেবে, মনসবদারি প্রথা। ফলে এই প্রথা কিন্তু শুরু করেছিল এবং এটা এই স্ট্রাকচারটা মানে অত্যন্ত সুগঠিতভাবে তৈরি হয়েছিল। এখন যদি ইডিকে তদন্ত করতে হয়, এই প্রতিটি ক্ষেত্রে তদন্ত করতে হবে। আপনি যদি দেখেন না, ওই যে ধরুন একটা নিয়োগ দুর্নীতির মামলা এখনো সম্পূর্ণ হলো না, এই যে ধরুন এই যে গোটা রাজ্য জুড়ে যেভাবে যারা প্রমোটার তাদের কাছ থেকে যেভাবে টাকা আদায় হয়েছে, এই স্কোয়ার ফুট প্রতি বলছিলেন কত টাকা, 450 টাকা করে, কোনো জায়গায় এটা রেট হচ্ছে 500 টাকা, কোনো জায়গায় রেট হচ্ছে 1000 টাকা পর্যন্ত। এবং আমি বারবারই বলি যে যদি তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতায় না থাকতো, এই গোটা কলকাতা শহরে প্রতিটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট প্রতি মূল্য 1000 টাকা অন্ততপক্ষে কম হতো। তার কারণ এই যে 450 টাকা নিয়েছে, এরপরে শুধু 450 টাকা একবার দিতে হবে, তার সঙ্গে দেখুন ইট, বালি, পাথর, শিক কাদের কাছ থেকে নিতে হবে, ওদের নির্বাচিত ব্যক্তিদের কাছ থেকে। ফলে এই যে মূল্যগুলো সেগুলো কার কাছ থেকে, তাদের গুণমান নিয়ে প্রশ্ন তোলা যাবে না, যা খুশি কোয়ালিটি দেবে। এবার সেই আলটিমেট সেটাকে সেই মূল্যটা চুকাতো কে, যে মানুষটি ফ্ল্যাট কিনছে, কারণ উনি তো কোথা থেকে পাবেন, যাকে ফ্ল্যাট বিক্রি করবেন সেই মূল্যটা তো তার সঙ্গে অ্যাড করবেন, অ্যাড করে ওনার লভ্যাংশ অ্যাড করে তারপরে সাধারণ মানুষের কাছে সেই টাকাটা আদায় হবে। ফলে এই যে টাকাগুলো আলটিমেট সাধারণ মানুষের টাকা, যেটা প্রমোটারের কাছ থেকে নেওয়া হয়েছে, চাকরি দুর্নীতির নাম করে নেওয়া হয়েছে। ইভেন আপনি বলছেন না অটো রিক্সা, একটা অটো রিক্সার দাম কত হতে পারে, 3 লাখ 4 লাখ। আপনি জানেন আমাকে এই কয়েকদিন আগে মধ্যমগ্রাম থেকে কয়েকজন এসেছিলেন, তারা কি বললেন জানেন, একটা অটো রিক্সা একটা মাত্র 3 কিলোমিটারের রুটে চলে, একটা অটো রিক্সার মূল্য হচ্ছে 15 লক্ষ টাকা। মাই গড, পারমিট, হ্যাঁ মানে রুটের পারমিট সমেত। এবং শুধু তাই না, সেই 15 লক্ষ টাকার মধ্যে একজন নেতার নাম করে বললেন সে ডিরেক্ট 5 লক্ষ টাকা নিত। তাহলে এবার সেই রুটে যদি 500টা অটো চলে বা 300টা অটো চলে, বুঝতে পারছেন সেই নেতা কত টাকা করে তুলতো। এবং শুধু সেখানে ক্ষান্ত থাকেননি, পার ডে সেই প্রতিটি অটো থেকে 100 টাকা করে তাই সেই নেতাকে দিতে হতো। এই হচ্ছে তাদের ইনকামের সোর্স। নেতার নামটা কি? মধ্যমগ্রাম নেতার নাম যাই হচ্ছে বলে গেছে। আরে অনির্বাণের এই কৌতূহল 15 বছরে হয়নি, এখন কিন্তু হয়েছে, ভাল লাগছে। কিন্তু এই নামগুলো সামনে আসা দরকার তো বটেই, আমি একমত অনির্বাণের সঙ্গে। আমি এইখানে আমার পরের প্রতিবেদন আবার বলছি, আজকে এর তদন্তে ইডি ঢুকলো, ঠিক কি কি অভিযোগের ভিত্তিতে দেখুন। দেবরাজ চক্রবর্তীর অনুগণীরা আমার বাড়ি ভাঙচুর করছে, আমি সুসাইড করার মতন পরিস্থিতি করে দিয়েছে পুরো। তোলাবাজি, হুমকি,
প্রতারণা, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেন, ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগের পাহাড়। রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতা। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নয় ছয়ের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তে নামল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। মূলত যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই তারা কিন্তু এফআইআর করেছেন এবং এফআইআর করে যে অভিযোগকারীরা রয়েছে, যাদের অভিযোগ, তাদের সঙ্গে ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং যে অভিযোগ রয়েছে সেখানে প্রাথমিকভাবে যেটা ইডি সূত্রের খবর, একটি সিন্ডিকেটের কথা উঠে আসছে। অর্থাৎ শুধুমাত্র দেবরাজ চক্রবর্তী নয়, একটা সিন্ডিকেট অ্যাক্টিভ ছিল যার মাথায় কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি ছিলেন। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। এছাড়াও প্রতারণা, তোলাবাজি সহ আরো ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে। আমি যখন কিনেছিলাম তখন লিফট হয়নি, যখন লিফট হয়েছে তখন ও ফ্ল্যাটটা দিতে চাইছিল না। আমি দেবরাজ অদিতির কাছে গেছি, বলছি আমি দেখছি বলে উল্টো ওদের কাছ থেকে পয়সা খেয়ে আমাকে ফ্ল্যাটটা দেওয়ানো হয়নি এই দেবরাজ অদিতি। সমস্ত অভিযোগের প্রেক্ষিতে দায়ের হওয়া এফআইআর গুলিকে সামনে রেখে বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের বিরুদ্ধে ইসিআইআর রুজু করে তদন্ত শুরু করেছে ইডি। সূত্রের খবর, ইডি জানতে চায় প্রতারণা, তোলাবাজির এই বিপুল অঙ্কের টাকা কোথায় গেল। শুধুই কি দেবরাজ চক্রবর্তী, নাকি নেপথ্যে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? দেবরাজের হয়ে কার কাছে পৌঁছতো এত টাকা? তোলাবাজির কোটি কোটি টাকা কিভাবে ঘোরানো হয়েছে? কোনো শেল কোম্পানি খোলা হয়েছিল কি, নাকি হাওয়ালার মাধ্যমে পাচার করা হয়েছে? এই টাকা দিয়ে কোনো বেনামি সম্পত্তি কেনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। দেবরাজ এই টাকাটা নিয়ে কি করতেন এবং দেবরাজ এই টাকার 75% ওনাদের টিমের ডক্ট্রিন অনুযায়ী, তৃণমূলের নিয়ম অনুযায়ী, এই 75% কাকে দিয়ে বাকি 25% নিজে ভোগ করতেন, নাকি 100%ই নিজের কাছে রাখতেন, এইসবগুলো এবারে আসবে। আশা করি তদন্তে প্রকাশিত হবে। কে ছিলেন, কে গলা দিতে চাইছেন না, কার গলার স্বর আসছে না, গলার স্বর এসে গেলে কি দেবরাজদের সুবিধা বা অসুবিধা কিছু হবে, সেগুলো মানুষের মনে প্রশ্ন উঠছে, উত্তর পাওয়া যাবে আশা করি। প্রথমে কোটি কোটি টাকাটা রটে না, সেটা আমি জানি না, মানে এটা কতটা গিয়ে সত্যি দাঁড়ায়। যদি অন্যায় থাকে, চুরির টাকা থাকে, বিপুল টাকা থাকে, অবৈধ সোর্স থাকে, তাহলে সেটা নিশ্চয়ই দোষ। কিন্তু প্রথমে যেটা রটি দেওয়া হয়, একটা বিরাট রটান রটে যায় এবং তার তখন সমস্ত যত চিল শকুন আছে তার শত্রু, তারা সবাই এসে তখন তার ঘাড়ে যার যার রাগ ঢালতে থাকে, সেটাও আবার ঠিক না। গত বছর ভোট পরবর্তী হিংসা মামলাতেও সিজিও কমপ্লেক্সে ডেকে দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার তার বিরুদ্ধে তদন্তে নামল আরেক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই অনুষ্ঠানের এইটুকু দেখে কেউ যদি ভাবেন যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ শুধু ওই হুমকি, তোলাবাজি আর বিপুল পরিমাণ সম্পত্তিতে সব আবদ্ধ আছে, তার বেশি কিছু নয়, তিনি সম্পূর্ণ ভুল ভাবছেন। কারণ 2021 সালে ওই ভয়ঙ্কর পোস্টপোল ভায়োলেন্সে এই দেবরাজ চক্রবর্তীর নাম জড়িয়েছিল। একাধিক ঘটনা, যেহেতু তরুণজ্যোতি বলে দিল, আমি আর রিপিট করছি না। সিবিআই দেবরাজকে এই মামলাগুলোতে দীর্ঘ জেরাও করেছিল। এমনকি প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে অন্যতম মূল অভিযুক্ত ছিল এই কীর্তিমান ভাইপো সহযোগী। আপনাদের মনে পড়বে যে এই অনুষ্ঠানেই দেখিয়েছিলাম সেই সময় সিবিআই দেবরাজের একাধিক আস্তানায় তল্লাশি চালিয়ে 15টা অ্যাডমিট কার্ড উদ্ধার করেছিল, যা কেন দেবরাজের অফিসে এলো, কি করে এলো, তার কোনো সন্তোষজনক উত্তর কিন্তু দেবরাজ চক্রবর্তী দিতে পারেনি। শুধু তাই নয়, সরকারি চাকরিতে বদলি সংক্রান্ত বহু নথি সিবিআই উদ্ধার করে দেবরাজের কাছ থেকে। আমার অবশ্যই আবার প্রশ্নটা থাকবে যে সিবিআই এতদিন কি ঘুমোচ্ছিল, কি হলো তারপর? তার কোনো ফলো আপ আমার অন্তত জানা নেই। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র, কিন্তু শুভময়দার কাছে আমার প্রশ্নটা থাকবে সম্পূর্ণ উল্টো দিক থেকে, নৈতিকতার প্রশ্ন। আমি ধরে নিচ্ছি যে দেবরাজ চক্রবর্তী খুব খারাপ, খুব, কিন্তু বাংলার রাজনীতিতে এহেন দেবরাজদের বাজার দর ক্রমশ বাড়ছে, ক্রমশ বেড়েছে। প্রথমে দেখুন, দেবরাজ চক্রবর্তী প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিল। সেখান থেকে কেন সরল, তার পেছনেও দুর্নীতি তরুণ বলেছে, আমি সেটা জানি না, খোঁজ নেব। কিন্তু সেইখান থেকে রাখুন যে 2015 সালের 15ই সেপ্টেম্বর দেবরাজ কংগ্রেসে জয়েন করছে, অধীর চৌধুরীর হাত থেকে পতাকা নিচ্ছে। আমি আর্কাইভেই দেখছিলাম একটা অনুষ্ঠানে একেবারে সাষ্টাঙ্গে অধীর চৌধুরীকে প্রণাম করে দেবরাজ বলছে, কোট অ্যান্ড কোট, আমি কোনোদিন তৃণমূলের কাছে নতজানু হব না। ভাবুন, বাপ রে বাপ।
অধীর চৌধুরী খুব স্বাভাবিকভাবেই এই দেবরাজ চক্রবর্তীকে টিকিট দিল বিধাননগর পুরসভার ভোটে, জিতে 6 মাসের মধ্যে 2016 সালে দেবরাজ চলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্য কেউ ছোটোখাটো নেতা টেতা নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিচ্ছে দেবরাজ। তারপরে হাজার একটা অভিযোগেও কেউ কেশাগ্র স্পর্শ করতে পারছে না দেবরাজ চক্রবর্তী। তাহলে শুভময়দার কাছে প্রশ্ন থাকবে যে এই ধরনের চরিত্ররাই বাংলার রাজনীতিতে রাজ করেছে, দেবরাজদেরই রাজ। আর দল বদল করলেও এদের কিন্তু কেউ কখনো বিশ্বাসঘাতক বলে না, তাই তো? আমার একটা কিছু বলার দরকার এখন, কিন্তু কিছুই মনে এলো না, ফস করে বলে বসলাম। তাহলে গোবরডাঙ্গা, চুপ কর বলছি পেলা, চুপ কর। টেনিদা দাঁত খিচলো, নিজে 1 নম্বর গোবর গণেশ, গোবরডাঙ্গা লিলুয়া ছাড়া আর কি বা খুঁজে পাবে। মেসমশাই বললেন থামো থামো, সব নয়, আমি যে জায়গার কথা বলছি কলকাতার লোকে তার এখনো খবর রাখে না। জায়গাটা রাঁচির কাছাকাছি বটে, হাজারিবাগ আর রামগড় থেকে সেখানে যাওয়া যায়। বাস থেকে নেমে গরুর গাড়ি চড়ে মাইল 3 পথ, ভারী সুন্দর জায়গা, শাল আর মহুয়ার বন, একটা লেক রয়েছে, তাতে টলটলে নীল জল, দিনের বেলাতেই হরিণ দেখা যায়, খরগোশ আর বন মুরগি ঘুরে বেড়ায়, কাছেই সাঁওতালদের বস্তি, দুধ আর মাংস খুব সস্তায় পাওয়া যায়, লেকেও কিছু মাছ আছে, 2 পয়সা 4 পয়সা সের। আর সেইখানে পাহাড়ের একটা টিলার ওপর একটা খাসা বাংলো আমি কিনেছি। বাংলোটা এক সাহেব তৈরি করেছিল, বিলেত যাওয়ার আগে আমাকে বেচে দিয়ে গেছে। চমৎকার বাংলো, তার বারান্দায় বসে কত দূর পর্যন্ত যে দেখতে পাওয়া যায় ঠিক নেই। পাশেই ঝর্ণা, 12 মাস তীর করে জল বইছে। ওখানে গিয়ে যদি 1 মাস থাকো, এই রোগা প্যাঁকাটির দল, মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছিলাম আর কি, সব একেবারে ভীম ভবানী হয়ে ফিরে আসবে। এইখানে আসবে যে মূল প্রশ্নটা আপনি যে প্রশ্ন করছেন, কেন এদের এত দাম, এবার একটু তত্ত্বে আসা যাক। নারায়ণবাবু যেটা আগে লিখে গেছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক সমাজ এবং সেখান থেকে রাজনৈতিক অর্থনীতি। অর্থনীতির নিচের তলায় পুঁজির কেন্দ্রীভবন। এই যে অভিজিৎ বাবু, কিশোর বাবু, এনারা যে কাজকর্মগুলো করছেন, এইখানে একটা পুঁজির কেন্দ্রীভবন ঘটছে। এখান থেকে যেটা আসে তাকে বলে স্বজন পোষক পুঁজিবাদ। এটা কি? এটা হচ্ছে নন কর্পোরেট ক্রোনি ক্যাপিটালাইজেশন। আমরা যেমন আম্বানি, আদানি, টাটা, বিড়লা, কংগ্রেস থেকে বিজেপি পর্যন্ত বলি, লক্ষ লক্ষ কোটি টাকা যে কেন্দ্রের আমাদের সরকারের টাকা, সেগুলো এই প্রাইভেট কোম্পানিগুলিতে যাচ্ছে, তারা লোন নিচ্ছেন, লোন শোধ করছেন না। ঠিক একই রকমভাবে তৃণমূল কংগ্রেস বাংলায় একটা এই যে রাজনৈতিক সমাজ থেকে রাজনৈতিক অর্থনীতি বিকেন্দ্রীভূত স্বজন পোষক পুঁজিবাদ থেকে একটা জায়গায় আমাদের পৌঁছে দিয়েছিল, যে সরাসরি লড়াই করেছে কেন্দ্রীভূত কর্পোরেট আধিপত্যের সঙ্গে। অর্থাৎ যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতারা হয়তো অনেক সময় ঠিকই বলছেন, লক্ষ লক্ষ কোটি টাকার হিসেব দিচ্ছেন, ঠিক একই সময় তৃণমূল কংগ্রেসের 15 বছরের রাজত্বে লক্ষ লক্ষ কোটি টাকা এই নন কর্পোরেট ক্রোনি ক্যাপিটালিজমের আওতায় গেছে। এবং সমস্ত রাজনৈতিক দল, সিপিএমের কথা খুব একটা জানি না, তাদের নাকি টাকা পয়সার খুব অভাব, কিন্তু কংগ্রেসের অধীরবাবু সরাসরি কিন্তু মাথা নত করেছেন এই দেবরাজ বাবুদের কাছ থেকে। এই যে জায়গাটা অর্থনীতির নিচের স্তরে, যে জায়গা থেকে কিন্তু লুম্পেনাইজেশনের প্রশ্নটাও আসছে, এই লুম্পেনাইজেশন বিষয়টা এখান থেকেই এসছে। তরুণ জ্যোতিদের কাছে কিন্তু প্রশ্ন থাকবে, এই যে ডিম ছোঁড়া চোখের সামনে হচ্ছে, নিশ্চয়ই জনগণের ক্ষোভ, কিন্তু তরুণ জ্যোতিরা কিন্তু আটকাতে পারছে না কড়া হাতে। ওটাও অন্য একটা রাজনৈতিক লুম্পেনাইজেশন, যার সঙ্গে টাকা পয়সার সম্পর্ক এখনও দেখা যাচ্ছে না। এই ডিমের দাম নিশ্চয়ই কয়েক লক্ষ কোটি টাকা নয়। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার বুঝতে হবে। তরুণ জ্যোতি ইনভেস্টিগেটিভ জার্নালিজম করলেও দুর্দান্ত হতো, যেভাবে বলেছে, তার ব্যক্তিগত যে কথাগুলো বলেছে, গায়ে কাঁটা দেওয়ার মতো তরুণ জ্যোতি। এবং সত্যিই তো রাজনৈতিকভাবে সকলকে তো বিজেপি হতে হবে না, এখনো অবধি মোটামুটি অনির্বাণ তো আছেন, এক্ষুনি বিজেপি হয়ে যাচ্ছেন না, বাকি তৃণমূলের মোটামুটি সবাই তো হচ্ছে না। আপনি যাচ্ছেন না, যাচ্ছেন না, যাচ্ছেন না, জন্মেটা বলা যাবে না, আমিও কিন্তু জানি না, আমি জানি, কিন্তু যেভাবে আমি বলছি যে তৃণমূলের যে বড় অংশ মোটামুটি বিজেপির কাছে মুচলেখা তৃণমূল। অনির্বাণ বললেন, আমার একটা অদ্ভুত জিনিস মনে হলো সুমনবাবু, ভারতের রাজনীতিতে কমিউনিস্টদের তো বা বামপন্থীদের তো প্রচুর ভাবনা ছিল, কিন্তু একটা ছোট বামপন্থী আদর্শ নিয়ে প্রায় 777 কোটিখানা দল, একটা দল, তার মধ্যে 3 জন আছেন, তাদের মধ্যে 16খানা ভাব, এইভাবে করতে গিয়ে বামপন্থীরা তো সর্বনাশ করে দিয়েছে এই ভারতবর্ষের রাজনীতিতে। ঠিক একই রকমভাবে কোনো আদর্শ ছাড়া, নীতি ছাড়া, শুধু দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের ওপর দাঁড়ানো একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যে কতগুলো ভাগে ভাগ হচ্ছে অনির্বাণবাবু,
আপনি যখন তৃণমূল কংগ্রেসে কোনটায় আছেন সেটা আপনি ঠিক করবেন। সেখান থেকে যখন এই ইতিহাস যদি কখনো লিখতে যান, আপনাকে কিন্তু সিপিএম, সিপিআই, সিপিআইএমএল এইরকম যে এত কমিউনিস্ট পার্টি, তার বাইরে বেরিয়ে তৃণমূলেরও ৭৭টা দলের নাম লিখতে হবে। এক সেকেন্ড, দেখুন এরপরে খুব স্বাভাবিকভাবে যেদিকে ঘটনা প্রবাহ যাচ্ছে, আমায় ঋতব্রত শিবির কি করলো আজকে দিল্লিতে, কারণ একেবারে সরাসরি সেই নিয়ে অ্যাকশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়েছে, সেটা আসতে হবে। কিন্তু তার আগে এমন একটা খবর যেটা নিঃসন্দেহে সবাইকে চমকিত করবে, সেটা হচ্ছে একটা চিঠি, এবং এই চিঠি কোর্টে জমা পড়ল। যে চিঠি এতটাই মারাত্মক যে ফরেন্সিক ল্যাবে অভয়ার ভিসেরা নমুনা যেটা সংগ্রহ করা হয়েছিল সেটা পাল্টে দেয়া হয়। আমরা সত্যি না মিথ্যে আমরা জানি না, কিন্তু একজন প্রাক্তন কর্মীর চাঞ্চল্যকর চিঠি, খুব স্বাভাবিক কারণেই তার পরিচয় ইত্যাদি কোর্টে নিশ্চয়ই দেওয়া হয়েছে, আমার এখান থেকে সেটা ডিলিট করে দেওয়া হয়েছে, তিনি এই মুহূর্তে প্রকাশ্যে আসতে চান না। কিন্তু নিঃসন্দেহে তথ্য প্রমাণ, যেটা অভয়া মামলা আমরা প্রত্যেকে জানি প্রথম দিন থেকে, সেটা মা বাবাকে আত্মহত্যা করেছে বলা থেকে, সেটা ওই যে একেবারে সেমিনার রুম সংলগ্ন বাথরুমের দেয়াল ভেঙে দেয়া থেকে, এমনকি আরজি করের হামলাও একেবারে একটা সুতোয় বাঁধা আছে বলে মনে হচ্ছিল, তার এর থেকে বড় মারাত্মক প্রমাণ যদি এটা সত্যি হয় আমাদের সামনে আর আসেনি। ঠিক কি আছে চিঠিতে আমি একবার এইখানে দেখাবো, দেখুন। চিঠিতে লেখা আছে যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস দল তারা এই ব্যাপারটায় তার নির্দেশ ছিল যে ট্যাম্পারিং করতে হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে খোলা হয়েছে আরজি কর ফাইল। এই প্রেক্ষাপটেই চাঞ্চল্যকর দাবি করল আরজি কর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। বৃহস্পতিবার আদালতে একটি চিঠি পেশ করেন তারা, যেখানে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি লিখেছেন, অভয়ার ভিসেরার নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ও সিবিআইয়ের কাছে পাঠানোর আগে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের নির্দেশে রাজ্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে তা বিকৃত করেন ৩ জন অফিসার। ২০২৪ সালে আরজিকর কাণ্ড যখন ঘটে, সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিকল্পিতভাবে আগে থেকেই এগুলো ব্যবস্থা করা ছিল সমস্ত কিছু। তারাই ট্যাম্পারিংটা মূল অভিযুক্ত। আমরা চাইবো যে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক, তাদেরও ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করুক। এই ব্যাপারটা সিবিআইকে দেখার জন্যই আদালতে জমা দেওয়া হয়েছে। সিবিআইকে বলা হোক যেন অর্ডার দেন যে ঠিকঠাক মতো দেখেন। বৃহস্পতিবার কোর্টে পেশ করা এই চিঠিতে আরও দাবি করা হয়েছে, তৃণমূল জমানায় শয়ে নিহত সিপিএম বা বিজেপি কর্মীর ক্ষেত্রে ভিসেরার নমুনা বিকৃত করা হয়েছে। ভিসেরার নমুনার সঙ্গে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষার ফলাফলে কারচুপি হয়েছে। প্রথম থেকেই বলেছি এটা নতুন নয়, এটা সেই তখনকারই ঘটনা। নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সেগুলো পড়েছিল, এবং যারা নমুনা সংগ্রহ করেছিল তাদের কোনো গ্লাভস পরা ছিল না, মানে নিয়ম মেনে কিছুই হয়নি। তাই বলে নিয়ম যে ওরা জানতেন না সেটা নয়, জেনে শুনেই নিয়ম ভঙ্গ করেছেন ওনারা, ইচ্ছাকৃত করা হয়েছে। বিচারক বলে দিয়েছিলেন, বিচারপতিরা, যে ডিনার থেকে শুরু করে ক্রিমিয়েশন পর্যন্ত আবার নতুন করে তদন্ত করে দেখা হোক। সেই দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা একেবারে ভোগাস। সেটা আমি বলছি না, বলেছেন বিচারপতিরাই, যে এই রিপোর্টে কিচ্ছু নেই। বৃহস্পতিবার শিয়ালদা আদালতে এসিজেএম এর এজলাসে চিঠিটি জমা দেয় আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের পরিবার। সবকিছু নিয়ে তদন্ত হবে, যারা অন্যায় করেছেন, ভয়ানক অভিযোগ, এ যদি প্রমাণিত হয়, তিনি যেই হন না কেন, তার যাই ক্ষমতা থাক না কেন, তাকে জেলেতে পৌঁছতে হবে। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত, কিন্তু এই ধরনের ক্ষেত্রে যেটা রাজনৈতিক বিরাট ইঙ্গিতবাহী এবং প্রভাবপুষ্ট, সেই রকম কোনো চিঠি, মানে সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা, বা তিনি কিসের ভিত্তিতে লিখছেন, তিনি কি টিমটায় ছিলেন, তিনি আদৌ টিমটায় ছিলেন কি না, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। আরজিকর ফাইলস খুলে ইতিমধ্যেই 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার এই চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষিতেও কি তদন্ত হবে, তাতে কি কোনো নতুন তথ্য সামনে আসবে, সেটাই দেখার। ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আগে বিষয়টা পরিষ্কার হয়ে নেওয়া দরকার, ঠিক কী হয়েছে। এই চিঠিতে লেখা হচ্ছে যে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএলে যাওয়ার আগে বেলগাছিয়ার স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে রাখা ছিল। সেইখানে 3 জন আধিকারিক
এই নমুনা বিকৃত করে এবং দাবি করা হয়েছে যে অভয়ার ফরেনসিক পরীক্ষার জন্য এই ভিসেরা নমুনাগুলো মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে বিকৃত করেন 3 জন অফিসার। এখানে অভিযোগ শেষ হচ্ছে না, বলছে এই রকম 100রও বেশি ভিসেরা স্যাম্পেল এর আগে বিজেপি বা সিপিএম ওয়ার্কারদের, যেগুলো তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারত, তৃণমূলের জামানায় এইখানে এই নমুনাকে নষ্ট করা হয়েছে। আমি বলছি কতটা বিশ্বাসযোগ্য আপনার কাছে নজরুলদা, সম্ভব? দেখুন, অসম্ভব নয়, কিন্তু পুরো পদ্ধতিটা যেভাবে বলা হচ্ছে, আমার পুলিশ জীবনের যে অভিজ্ঞতা আছে, যে ধরুন পুলিশের লোকেরাই এই স্যাম্পলগুলো সংগ্রহ করবেন, তারপর তারা, যে আমার যেটা সব থেকে আপত্তি লাগছে, যে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাব সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবে পাঠাচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়। ঠিক ঠিক। আর একটা জায়গায় এটা বলছে 9 তারিখে নেওয়া হয়েছে, কালেক্ট করা হয়েছে, 13 তারিখ 4 দিন পর গেছে। আমি বলছি যে এবং তার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা আধিকারিকরা দিতে পারেননি, এ তো ভিসেরা নষ্ট হয়ে যাওয়ার কথা। শুধু ভিসেরা নয়, ধরুন যে সেদিন এইরকম কেসে এখন পর্যন্ত কোনো আই উইটনেস সামনে আসেনি, তাহলে একমাত্র ফরেনসিক এভিডেন্সের উপরে সাজা হবে বা হবে না? ঠিক। তো তাহলে প্রাথমিকভাবে যে এভিডেন্সগুলো পাওয়া যাবে সেটা মেয়েটির শরীর থেকে, একদম। তো যেমন মেয়েটির শরীর থেকে ভ্যাজিনাল সব কালেক্ট করা হয়েছিল পোস্টমর্টমের সময়। তো এই যে এটা পুলিশের ট্রেনিং যারা নিয়েছে, এটা একটা তাপমাত্রায় সেটা সংরক্ষণ করলে তবেই তার স্পার্ম বা সিমেন সেগুলো পাবে, কিন্তু সেগুলো ওখানে ফেলে রাখা হয়েছিল আমি যতটা তখন জেনেছি। তো এই যে তারপরে এখন যেটা বলছে, এটা তো খুবই মারাত্মক কথা, যে এখানে যেটা মনে হচ্ছে যে আমার পুলিশের যে লোকেরা তদন্ত করছিলেন তারা এই স্যাম্পলগুলো সংগ্রহের কাজটা জানতেন না, ফলে তারা ফরেনসিক সায়েন্স ল্যাবের লোকদেরকে নিয়ে এসে সেগুলো কালেক্ট করিয়েছেন, যেগুলো পুলিশের লোকদের কথা ছিল। জানতেন না নাকি জেনে নষ্ট করিয়েছেন, এও তো প্রশ্ন উঠবে। দেখুন, তাহলে তো তারা নিজে হাতে নষ্ট করবেন, ফরেনসিক সায়েন্সের লোকদেরকে আবার সাক্ষী রাখবেন কেন? টালা থানার ওসিকে জেল খাটতে হলো তো এই মামলাতেই। জেল খাটতে হয়নি, হাজত খাটতে হয়েছে। আমার ওটাতে তো আপত্তি আছে। সিবিআই একটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, এখানে আমি একমত। যদি এই ওসির বিরুদ্ধে বা প্রিন্সিপালের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে থাকে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করলেন কেন? আর যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে চার্জশিট দিলেন। এবং নির্দিষ্ট মানে খবরটা কি, নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে পারেননি বলেই তো ছাড়া পেয়েছে। আমি তরুণ জ্যোতির কাছে যাবো, নির্দিষ্ট সময়ের পরেও চার্জশিট দিতে পারেন, অ্যাবসলিউটলি। 7 দিন তো দূরের কথা। আমি বলছি অভয়া সত্যি খুব অভাগা। আমি বলছি প্রথম মুহূর্ত থেকে প্রমাণ লোপাটের অভিযোগ, প্লেস অফ অকারেন্স থেকে বাথরুম ভাঙা থেকে সর্বত্র, এবং এখন এই মারাত্মক অভিযোগ। এবং এইটা যদি প্র্যাকটিস হয়, আমি বলছি 100 বাদ দাও, একটা ঘটনাতেও যদি হয় যে একজন বিজেপি কর্মী বা একজন সিপিএম কর্মীর তার সংগৃহীত ভিসারা এই পদ্ধতিতে বিনষ্ট করা যায়, এতে কেস তো দফা রফা হয়ে যাবে। সুমনদা, তোমার হলুদ রঙের টাইটা বেশ ভালো, ব্যাপারটা কিছুটা এরকমই। ওটা হলুদ না, আমি যদি বলি হলুদ হয়ে যাবে না। সেম এখানে চেঞ্জ হয়েছে, কারণ পুরোটা দাঁড়িয়েছিল ফরেন্সিক এভিডেন্সের ওপর। একদম। তোমার জাজমেন্টটা মনে আছে? জাজমেন্ট যখন যেনকে হলো, সেনকে এখানেই বসে আমি বলেছিলাম, জাজমেন্টে আমি চমকে গেছিলাম, একজন জাজ এরকমভাবে কি ক্যাজুয়াল কেউ লিখে দিতে পারেন। ছিল হচ্ছে মিক্সড ডিএনএ পাওয়া গেছিলো, এবং তার জাস্টিফিকেশন দিয়েছিল সিজার্স যেগুলো ছিল সেগুলো প্রপারলি স্টেরিলাইজ ছিল না, এবং যে ডাইসেকশন ট্রেটা ছিল স্টেরিলাইজ ছিল না। ওরকম একটা কেস পুরো কলকাতা খেপে আছে, পুরো দেশ খেপে আছে ইনসিডেন্টের ওপর। ওই মোমেন্টে সন্ধ্যাবেলা পোস্টমর্টম হচ্ছে, তাও এএসআই লেভেলের একজনের কনসেন্টে, সেটাও ইলিগাল। সেইখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি করতে হবে, না আগুন জ্বলবে, নির্মল মাঝি মনে হয় গিয়ে বলেছিল। তো সেখানে দাঁড়িয়ে নির্মল ঘোষ, তো সেখানে দাঁড়িয়ে মিক্সড ডিএনএটা আসলো, সিজার স্টেরিলাইজ নয়, তারপর মিক্সড মানে ডাইসেকশন ট্রেটা স্টেরিলাইজ না। ইজ ইট এ জোক? ফার্স্ট কোশ্চেন। সার্কাস চলছিল ওখানে, আরও বন্ধু বান্ধব কাকিমারা পরেও বলেছেন, বন্ধু বান্ধব, আমরা লেম্যান, আমি ফরেন্সিক কী বুঝবো, ফিরদৌসাও বা কী বুঝবে,
যারা ডক্টর তাদের সাবজেক্টের মধ্যে ফরেন্সিক মেডিসিন থাকে, হ্যাঁ, তো তারা দাঁড়িয়ে ওখানে যারা বড় বড় বিপ্লবী ছিল চেস্ট মেডিসিনেও, কারণ কী হয়েছে না হয়েছে তারা তো এক্স্যাক্টলি জানবেন, অনেক অনেক বিপ্লব দেখিয়েছিল পরে, তারাও বলতে পারলেন না যেটা এইভাবে হয় না, কীভাবে হলো। এফএসএল এর ছবিগুলো যেগুলো বেরিয়েছিল মারাত্মক ছবি ছিল, ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকজনকে দেখলাম ঘিরে ধরে ওখানে আছে, কি করছিল তারা? সিবিআইয়ের গাফিলতি আছে, আমার তো মনে হয় ওগুলোকে অ্যারেস্ট করে, এখন 3rd ডিগ্রি হয় না, 3rd ডিগ্রি মাঝে মাঝে হওয়া উচিত ছিল, ওই স্পেয়ার দ্য রড আর স্পয়েল দ্য চাইল্ড হয়ে যায় মাঝে মাঝে দরকার আছে সেটার। ওই মানে রিফর্মেটিভ থিওরি ইজ অ্যাবসলিউটলি ফেলিওর, আবার ডিটারেন্ট থিওরিও আমি বলছি না, মাঝে কিছু আনা মাঝে মাঝে দরকার, কারণ কিছু কুকুর আছে যারা মুগুর না পেলে শুধরায় না, ওখানে তারা কি করছিল, এফএসএল ডিপার্টমেন্টের লোক কি করছিল, এই প্রশ্নের উত্তর এখন পাওয়ার কথা, এখন তোমরা সেই ফাইল আবার খুলেছো। আমি ফিরদৌসের কাছে যাবো। ফিরদৌস, আমি বলছি যে শুধু যদি বয়ান দেখো, প্রথমে হাসপাতালের কেউ বলেছিলেন অভয়ার মাকে যে মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে, যখন বডি পাচ্ছেন তখন সবুজ চাদর, ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে, সে ভিডিও আমরা কোনোদিন দেখাইনি কিন্তু আমরা প্রত্যেকে দেখেছি, নীল চাদর গায়ে দেয়া ছিল। আমি বলছি তারপরে ভিসেরা নমুনা বিকৃত হওয়া, আপনি প্রথমেই ভাবুন যে দেখুন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার স্থল থেকে তো সেখানকার এভিডেন্স প্রকিওর করবে। আপনারাই প্রথম ছবি রিলিজ করলেন কি যে ঘটনাস্থল বলে সেই সময়ে পুলিশ যেটাকে মনে করছে 40 জন সেখানে অন্তত 40 জন দাঁড়িয়ে আছে, তাহলে সেখান থেকে যে এভিডেন্সগুলো কালেক্ট করবে সেই এভিডেন্সগুলোর স্যাংটিটি নিয়ে প্রথমেই তো প্রশ্ন আসবে। এবং কলকাতা পুলিশ মিথ্যে পরিচয় দিচ্ছে, যে অভিক দেখে বলছেন যে ফরেনসিক বিশেষজ্ঞ। দেখুন এই ফরেনসিক বিশেষজ্ঞ কে এটা কলকাতা পুলিশ জানতো না, এবং সেটা এই যে 40 জনের ছবি রিলিজ হয়ে যাওয়ার পরে কোথাকার বর্ধমান মেডিকেল কলেজের একজন চিকিৎসক সকালবেলায় এসে পৌঁছে গেলেন, তাকে আবার তার পরিচয় গোপন করতে হচ্ছে, সেখান থেকেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেসিক্যালি উদ্দেশ্য কি ছিল। আপনি এই কতগুলো এই অভয়াকাণ্ডে কতগুলো ঘটনাক্রম একটু লক্ষ্য করুন। সকালবেলায় প্লেস অফ অকারেন্সে এতজন মানুষের সহাবস্থান, ঘটনা যেখানে ঘটেছে সেটা হচ্ছে একটা হাসপাতাল, সেই হাসপাতালে এই ঘটনা ঘটার জন্য এত মানুষ এগ্রিভ হয়ে গেল, গোটা সমাজ এগ্রিভ। ভাবুন সাধারণভাবে হাসপাতালে ভাঙচুর কখন হয়? যখন একজন ডাক্তারবাবু সে ভুল চিকিৎসা করেছে, একজন মারা গেছে, বা রোগীকে নিয়ে এসছে চিকিৎসা হচ্ছে না, এখানে ডাক্তারবাবুই আক্রান্ত, হাসপাতাল ভাঙচুর করছে। এবং আপনাদের মনে থাকবে দুটো খুন ধর্ষণের তদন্ত কিন্তু সিবিআই করছিল, আর হাসপাতাল ভাঙচুরের তদন্ত কিন্তু কলকাতা সেই সময় থেকে আজ পর্যন্ত কিন্তু কলকাতা পুলিশই করছে। এখনো পর্যন্ত হাসপাতাল ভাঙচুর কেন করা হয়েছিল, কি উদ্দেশ্যে করা হয়েছিল, তার কারণ আপনারা ইভেন সব গোল গোল করে ছবি দেখাচ্ছিলেন যে এরা তোমার একদম অডিওটা মনে আছে যে দোতলায় চল তিনতলায় চল, মানে টার্গেটেড অ্যাটাক ছিল, তার টার্গেটেড অ্যাটাক। এবার ভাবুন তাদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বাবু তোমাদেরকে এই যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে হাসপাতাল ভাঙচুর করতে কে পাঠিয়েছিল, এইটা অ্যাসার্টেন করতে খুব বেশি সময় লাগে। তারপরে তাদের সেই মাথাকে ধরে যে অ্যাকচুয়ালি ওখানে ভাঙচুর করতে কে পাঠিয়েছিল, এটা করতে বেশিক্ষণ সময় লাগে না। যারা ধরা পড়েছিল ফিরদৌস মনে থাকবে মুহূর্তে প্রায় মানে কয়েক ঘন্টার মধ্যে প্রথম চার্জশিটে এভিডেন্স ট্যাম্পার করার জন্য কলকাতা পুলিশের আধিকারিককে কিন্তু হাজতে নেওয়া হলো, কিন্তু তারপরে যে সেই এভিডেন্স ট্যাম্পার কিভাবে হলো সেটা নিয়ে কিন্তু খুব বেশি কিছু আমি অন্তত পক্ষে জানতে পারিনি। আপনি জানতে পারলে বলবেন নিশ্চয়ই। আচ্ছা, একটু আগে তরুণ বললো যে ইজিটা জোক, ও যে জাজমেন্টটা নিয়ে বলছে ঠিক কথা, সেই জাজমেন্টটা যদি ইজিটা জোক হয়, সেই জাজমেন্টটা যে চার্জশিটের ওপর দাঁড়িয়ে করা সেটা কি জোক নয়? সেই চার্জশিটটা কারা বানিয়েছিল? সেটা তো সিবিআইয়ের বানানো চার্জশিট। যে দেখুন যে দক্ষতার গোয়েন্দাদের আমরা মিডিয়া ট্রায়ালে দেখেছি বা মিডিয়ার ইনভেস্টিগেশনে দেখেছি, তারা গিয়ে সিবিআইকে কেন বলে না? সিবিআই কেন সেই দক্ষতা তাদের ইনভেস্টিগেশনে দেখাতে পারে না? যে দাবি যে রাজ্য পুলিশ সহযোগিতা করেনি, উল্টোটা করেছে ইত্যাদি ইত্যাদি, একটা কথা সিবিআই কেন বলে না? আমি তো বুঝি না। আজকে আমি খবর একটু আগে দেখছিলাম, চিঠিটার যে কথাটা আমি উল্লেখ করলেন, চিঠিটা প্রথম 16 তারিখ এবং 23 তারিখ পরপর দুদিন সম্ভবত একটা জায়গায় তথ্যটা ঠিক করে নাও, সেটা হচ্ছে রাজ্য সরকার অসহযোগিতা করেছে, সিবিআই সুপ্রিম কোর্টে অন্তত 3 দিন গোটা দেশের লোক দেখেছে বলেছে তো। এবার এমনকি এভিডেন্স নষ্টের কথা বলেছে, দিনের পর দিন একদম তুষার মেহতা বলেছে, এমনকি ফুটেজ দেওয়া হয়নি বলে হয়েছে তো। তারপরে যে চার্জশিট, তারপরে কি চার্জশিটে কি সেটা সে লিখেছে? চার্জশিটে সে কি লিখছে? চার্জশিটে তো সে নিজে সিবিআই প্রসিকিউশন হিসেবে দাবি করছে যে একজন সঞ্জয় রায়
সেই হচ্ছে দোষী, এই দাবিটা তো অন্য কেউ করেনি। Forensic তাই তো আরে ভাই, বলছিল শেষ ভাই। করতে দাও ভাই, তাহলে সে বলতে পারতো যে এই জায়গায় আমরা তথ্য প্রমাণ উপযুক্ত পাচ্ছি না, আমরা এখন ইনভেস্টিগেট কন্টিনিউ করব। আর এখানে আজকে অভয়ের মা নিজে বলেছেন যে 16 তারিখ চিঠি পেলাম, সিবিআই কে জানিয়েছি, 23 তারিখ চিঠিটা আবার পেয়েছি, মানে মে মাসের এই বছরের আবার জানিয়েছি, সিবিআই কিচ্ছু করেনি। এটা তার আমি বয়ান। তোমার সঙ্গে একটা জায়গায় একটুও দ্বিমত হবো না, সেটা হচ্ছে সিবিআই তদন্ত নিয়ে 100টা প্রশ্ন আমার আছে। হ্যাঁ শুনুন, দেখুন, তৃণমূল ক্ষমতায় আসার সময় তো কুপন কেলেঙ্কারি দিয়ে শুরু, তারপর 2016 নির্বাচনের আগে প্রচুর এই ধরনের দুর্নীতির অভিযোগ, এবং ক্রমাগত এটা চলতে থেকেছে। এবার প্রশাসনিক ব্যবস্থাটা যখন এই লুম্পেনাইজেশনের ফলে ভেঙে পড়ে, তখন একটা জায়গায় দাঁড়িয়ে শুধু অভয়ের বিষয়টি নয়, চাকরি বাকরি থেকে সব কিছু, এবং সব জায়গাতেই যদি রাষ্ট্র ব্যবস্থা কোনো কিছু প্রমাণ না রেখে সব কিছু গুলিয়ে দেয়, অর্থাৎ ধরুন একটা কম্পিউটার আছে, তার যিনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তিনি সব ফাইল মুছে দিচ্ছেন, তার কাছে তো সবারই অ্যাকাউন্ট অ্যাক্সেস করা যায়, ফলে এই সারদাতেও তো এইটাই একই ধরনের ঘটনা ঘটেছে। এবার তাহলে এর সমাধান কি করে হবে বিজ্ঞান ভিত্তিক ভাবে এই অনিশ্চয়তা এবং অসম্পূর্ণতার মধ্যে? না, এটা কিন্তু সত্যি জানা নেই। ব্যক্তিগতভাবে একটা গন্ডগোল হচ্ছে, আমি ধরে নিলাম আপনার কথা অনুযায়ী তৎকালীন কলকাতা পুলিশ অমুক তমুকের নির্দেশে সব মুছে দিয়েছে, সেক্ষেত্রে সিবিআই পুলিশ রাষ্ট্র ব্যবস্থা, সবাই রাষ্ট্র ব্যবস্থা, তার মধ্যে সিবিআই কেও ধরছেন কি? রাষ্ট্র ব্যবস্থাই বলছি, প্রধানমন্ত্রীকেও ধরছেন? না, রাষ্ট্র ব্যবস্থা ক্লিয়ারলি বলুন। দেখুন না, ক্লিয়ারলি বলার জন্য আমি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, আপনি আমার মুখে তো নরেন্দ্র মোদী বোঝাতে বসাতে পারেন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি হয়, তাহলে সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় করেন। রাষ্ট্র ব্যবস্থা যেটা তরুণ বললো যে কলকাতা পুলিশ ঠিক কাগজ যদি না দিয়ে দেয়নি, তাহলে সিবিআই কেন বলেনি যে কলকাতা পুলিশ আমাকে ঠিক কাগজ দেয়? কথা বলছেন, এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। দেখুন, নরেন্দ্র মোদী বলেননি যে পুলিশ কমিশনারের সঙ্গে আমি দুপুর রাত পর্যন্ত কনভারসেশন ছিলাম। উনি আইনটা এটা জানবেন যে পুলিশ কমিশনার হোম সেক্রেটারির অধীনে কাজ করেন, হোম সেক্রেটারি পুলিশ মন্ত্রীর হোম পুলিশ ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কাজ করেন। সিবিআই সরাসরি পিএমওর দপ্তরের অধীনে কাজ করে দিন না, বুঝলা? পুরোটা বলুন। আমি বলছি তো, পুরোটা বলুন। সিবিআই যার আন্ডারে কাজ করে সেটা পুলিশ মন্ত্রী যদি পুলিশ কমিশনারের কাছ থেকে কিছু জানতে চান, তাহলে সেটা হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। আর পুলিশ কমিশনারও যদি পুলিশ মন্ত্রীকে কিছু জানাতে যান, সেটা হোম সেক্রেটারির মাধ্যমে যেতে হবে। তবুও আমি ধরে নিলাম যে একটা জরুরি অবস্থা ফোন করলেন, কিন্তু পুলিশ মন্ত্রী যখন বলছে যে দুপুর রাত পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম, তো তিনি যে অপরাধ করছিলেন সে ব্যাপারে কোনো আর সন্দেহ থাকতে পারে। আমাদের সব মনে আছে, আমরা ভুলে যাচ্ছি এনকে রাত দখল ছিল, রিক্লেম দ্য নাইটস মামলা হাইকোর্টে চলছে তখন, ওই সময় হঠাৎ করে ভাঙচুর, আমরা ভুলে যাচ্ছি সেমিনার রুম ভাঙচুর, আমরা ভুলে যাচ্ছি যে হঠাৎ করে ওই সন্ধ্যাবেলা অদ্ভুতভাবে পোস্টমর্টম ইলিগেলি, রুল না মেনে। সেকেন্ড, কারণ পারমিশন নিয়ে সন্ধ্যাবেলা হয়, তো এই স্যারের পারমিশনে হয় না, এবং 3 জন সই করে বাথরুমের দেয়ালটা ভাঙা, কি প্রয়োজন ছিল? অদ্ভুতভাবে তাড়াতাড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া, কারণ এই কেসটায় বডিটা ছিল মেইন এভিডেন্স। বেশ, আমি প্রথমে যেটা বললাম, সত্যি অভাগাই ছিল, তার কারণ প্রথম মুহূর্ত থেকে একটা তদন্ত, একটা ধর্ষণ এবং খুনের তদন্তে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে স্তরে স্তরে, একবার নয় বারবার, একটা ঘটনায় নয়, প্রত্যেকটা ঘটনায়। দেখুন, যে পোস্টমর্টম করতে 4 ঘন্টা লাগবে, কিন্তু সেটা 1 ঘন্টায় অপূর্ব বিশ্বাস করে দিলেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের ভিসেদার নমুনা বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে। স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন কর্মী পরিচয় দিয়ে অভয়ের মা বাবাকে পাঠানো একটি চিঠিতে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সেই চিঠি তারা আদালতে পেশ করেছেন। আরজিকর কাণ্ডে অবশ্য প্রমাণ নষ্টের চেষ্টার অভিযোগ এই প্রথম নয়, শুরু থেকেই বারবার এই অভিযোগ সামনে এসেছে। শুরুটা হয়েছিল তড়িঘড়ি মৃতদেহ সৎকার দিয়ে। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। এবং সেদিন আমরা দেখেছিলাম আমার মেয়ের দেহটা যখন চুল্লিতে ঢুকে গেছিল, তখন আমাদের লোকাল এমএলএ সে আমাদের এই সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে ওয়েল ডান বয় বলছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছিল ঘটনার পরই সেমিনার হল অর্থাৎ ঘটনাস্থলে ভিড় করে দাঁড়িয়েছিলেন অনেকে। মৃতার মা বাবা অভিযোগ করেছিলেন ঘটনাস্থলে বহিরাগতদের অবাধ প্রবেশাধিকার থাকলেও তাদের যেতে দেওয়া হয়নি। ভেতরে তখন লোকজন ঘোরাঘুরি করছে, আমাদের কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, এটা কি কারণে? এই প্রশ্নটা আমার উত্তর চাই। আরজিকর মেডিকেল থেকে মৃতদেহ উদ্ধারের 5 দিন পরই 14ই আগস্ট রাতে হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী, যাদের মুখে শোনা গেছিল ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলের দিকে যাওয়ার কথা।
ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় যে সেমিনার হলে চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল, তদন্ত চলাকালীন তার ঠিক উল্টো দিকের ঘরে ভাঙচুর করে শুরু হয়ে গেছিল সংস্কার। 2024 সালের 22শে আগস্ট সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ অবধি বলেছিল ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে দেরি করা হয়েছে। খুনের জায়গা থেকে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা থেকেই যাচ্ছে। আমাদের প্রশাসনিক ক্ষমতার অধিকারী মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমার কথাতেই সব হয়, তার মানে ওনার কথাতেই সবকিছু হয়েছে। যে অফিসাররা এই দায়িত্বে ছিলেন তাদেরকেই যদি জিজ্ঞাসাবাদ ভালো করে করেন, আমার মনে হয় এটা উঠে আসবে প্রকৃত সত্যটা। যতই রাজনৈতিক পরিবর্তন হোক, রাজনৈতিক ক্ষমতায়ন হোক, মানুষ কিন্তু বিচারের আশাতেই এখনো বসে আছে। এবার সামনে এলো আরো চাঞ্চল্যকর অভিযোগ। সত্যের জন্য যে কোনো বিষয়ে নতুন কিছু এলেই সেটা তদন্তে নিশ্চয়ই কাজে লাগানো উচিত। সেই চিঠি যিনি লিখছেন তার উদ্দেশ্য, তার বিশ্বাসযোগ্যতা, তার কাছে কি প্রমাণ আছে, নাকি তিনি হঠাৎ বাজার গরম করে দিতে এগুলো লিখে দিলেন, একটা স্পর্শকাতর ইস্যু, আবেগের জায়গা, সেগুলো খতিয়ে দেখা উচিত। এইসবের পিছনে আসল মাথাকে তা কি তদন্তের সামনে আসবে সেটাই দেখার। ঝিলাম করঞ্জাই, আশাবুল হোসেন ও শিবাশিস মৌরিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।